জি স্যার। আমরা গত ক্লাসে অ্যান্টিজেন নিয়ে দেখছিলাম না? গত ক্লাসের আগের ক্লাসে দেখছিলাম অ্যান্টিবডি নিয়ে। আজকে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি এই দুইটা চ্যাপ্টারের কিছু তোমার মানে টপিক আছে, দুইটার ভেতরে কমন। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিলেটেড আমরা কিছু টপিক আজকে দেখবো। অ্যান্টিবডি কার সাথে বাইন্ড করে? এপিটোপের ফার্স্ট সাথে কোন বাইন্ড করে, তাই না? এনজাইমটা? এখন তোমরা কেউ একজন আমাকে বলো, অ্যান্টিবডির কোন রিজিয়নটা বাইন্ড করে এপিটোপের সাথে? অ্যান্টিবডির কয়টা রিজিয়ন আছে আমাকে বলো আগে, কেউ একজন বলো। দুইটা রিজন ফার্স্টলি কি কি বলো? স্যার, একটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট রিজন, আর একটা হচ্ছে গিয়ে ভেরিয়েবল ভ্যারিয়েবল রিজন। রিজিয়ন। ভেরিয়েবল হ্যাঁ, রিজন। আচ্ছা তাহলে কোন রিজনটা এপিটোপের সাথে বাইন্ড করতেছে অ্যান্টিজেনের সাথে? স্যার, কোন রিজনটা আর দিয়ে? ভেরিয়েবল ভেরিয়েবল রিজন ভ্যারিয়েবল থেকে ওটা রিজন দিয়ে। বাইন্ড করতেছে। আচ্ছা, মানে অ্যান্টিবডি থেকে অ্যান্টিবডি ভ্যারিয়েবল রিজনটা আলাদা, তাই না? জি আর স্যার। কনস্ট্যান্ট চেইন গুলা, কনস্ট্যান্ট রিজন গুলা সব সবসময় অ্যান্টিবডিতে একই সেম। রকম, কিন্তু জি বিভিন্ন স্যার। ক্লাস আছে, সাব ক্লাস আছে, তাই না? জি আমরা স্যার। আইজিএম জি স্যার। দেখলাম, আইজিজি দেখলাম, আইজিজির আবার চারটা সাব ক্লাস, G1 2 3 4, তাই না? তার মানে জি স্যার। অ্যান্টিবডির ভ্যারিয়েবল রিজিয়নটা আবার কি দিয়ে গঠিত বলো? এখানে কয়টা চেইন দিয়ে গঠিত? একটা একটা এখানে যে একটা বাইন্ডিং যে একটা জায়গা আছে, এটা কয়টা ভ্যারিয়েবল রিজিয়ন দিয়ে গঠিত? দুইটা দিয়ে, তাই না? হেভি দুইটা, জি চেইনের, স্যার। হেভি চেইনের একটা ভ্যারিয়েবল সেগমেন্ট আছে, এতটুকু, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল সেগমেন্ট। আবার লাইট চেইনেরও আবার একটা ভ্যারিয়েবল সেগমেন্ট আছে। এই দুইটা মিলে একটা এপিটোপকে বাইন্ড করার এখানে একটা জায়গা তৈরি হয়েছে, তাই না? এটাকে আমরা কি বলছি? প্যারাটোপ। জি স্যার। তাহলে আজকে আমরা দেখবো যে এই যে ভ্যারিয়েবল রিজিয়ন গুলো আছে, ঠিক আছে, এই রিজিয়ন গুলার ভেতরেও আবার স্পেশাল কিছু জায়গা আছে, ঠিক আছে? কয়েকটা জায়গা আছে খুবই স্পেশাল। কেন? ওইগুলোকে আমরা বলতেছি হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন। বুঝতে পারছো? মানে ভ্যারিয়েবল জায়গাটার ভেতরেও আবার কিছু জায়গা আছে, এটাকে আমরা বলছি হাইপার ভ্যারিয়েবল, মানে ওখানে ভ্যারিয়েশন আরো বেশি। ভ্যারিয়েবল রিজিয়ন তো অ্যান্টিবডি থেকে অ্যান্টিবডি আলাদা, তাই না? এই জি স্যার। সিকোয়েন্সটা মনে করো, এই অ্যান্টিজেন মনে করো, এটা হচ্ছে 1 নম্বর অ্যান্টিজেন। এটাকে যেই ভ্যারিয়েবল রিজিয়নটা চিনবে সেটার পুরোটার সিকোয়েন্সটাই ধরো আলাদা। আবার মনে করো এটা হচ্ছে একটা তোমার অন্য আরেকটা অ্যান্টিজেন, এটার নাম দিলাম 2, এটাকে যেই ভ্যারিয়েবল রিজন গুলো চিনবে সেটার সিকোয়েন্স আলাদা। তাহলে আমরা দেখতেছি ভ্যারিয়েবল রিজন তো এমনিতেই আলাদা, তারপর আবার ভ্যারিয়েবল রিজনের ভেতরেও আবার কিছু স্পেশাল জায়গা আছে, যেগুলোকে আমরা বলতেছি হাইপার ভ্যারিয়েবল রিজন। ঠিক আছে? এই হাইপার ভ্যারিয়েবল রিজনস গুলাই কিন্তু আসলে তোমার এই যে অ্যান্টিজেনের সাথে যে বাইন্ডিংটা হবে, যে স্পেসিফিক বাইন্ডিংটা হয়, সেটা কিন্তু প্রধানত নির্ধারণ করে হচ্ছে তোমার এই হাইপার ভ্যারিয়েবল রিজন। ঠিক আছে? মানে টোটাল ভ্যারিয়েবল রিজনের ভেতরেও কিছু জায়গা আছে যেটা তোমার ডিটারমাইন করতেছে ওই স্পেসিফিক অ্যান্টিজেনের সাথে বাইন্ডিংটা হবে কি হবে না। এটাকে আমরা বলতেছি হাইপার ভ্যারিয়েবল রিজন। আচ্ছা, তাহলে দেখো, উইদিন দ্য ভ্যারিয়েবল রিজনস অফ বোথ হেভি এন্ড লাইট চেইন, ঠিক আছে, তাহলে ভ্যারিয়েবল হেভি এবং লাইট চেইন দুইটারই ভ্যারিয়েবল রিজনের মাঝে সাম পলিপেপটাইড সেগমেন্ট, ঠিক আছে, কিছু অঞ্চল আছে। এখানে তোমরা এই যে একটু ডার্ক মার্ক করা জায়গা দেখতে পাচ্ছ, এই জি যে স্যার। এখানে, এই যে একটু ডার্ক, তাই না? এই জি যে স্যার। এখানে তিনটা, এখানে তিনটা, আর এখানেও তিনটা একটু ডার্ক। তাহলে এই তিনটা ডার্ক জায়গায় হচ্ছে হাইপার ভ্যারিয়েবল রিজন। কেন? দেখো, সাম পলিপেপটাইড সেগমেন্টস ফর এক্সেপশনাল ভ্যারিয়েবিলিটি, ঠিক আছে, এইসব জায়গায় অনেক বেশি ভ্যারিয়েবিলিটি বেশি, ঠিক আছে, এন্ড আর টার্ম হাইপার ভ্যারিয়েবল রিজন। তার মানে এই তিনটা জায়গায় হচ্ছে হাইপার ভ্যারিয়েবল রিজন। তাহলে এদের এদের নামটা কি দেখো, দিস সেগমেন্টস আর লোকেটেড অ্যারাউন্ড অ্যামাইনো অ্যাসিড পজিশন 30, 50 এবং 95। ঠিক আছে? তাহলে এখানে তোমাদের যদি মনে থাকে যে টোটাল ধরো এখানে এই পুরাটা ধরো এখানে 210টা বা 220টার মতো অ্যামাইনো অ্যাসিড আছে, ঠিক আছে, এই যে এই জায়গায়, এই এতটুকু জায়গায় 210টা বা 220টা, তার মানে এটার অর্ধেক হচ্ছে কত? 110, তাই না? ভ্যারিয়েবল জি রিজন স্যার। গুলো হচ্ছে প্রায় 110 থেকে 120টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত ভ্যারিয়েবল রিজনটা। তার মানে এই 110টা যে ভ্যারিয়েবল রিজনের অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, তাহলে সেটার পজিশনের ভেতরে এই যে 30 নাম্বার অ্যামাইনো অ্যাসিড, 50 আর 95, এগুলাই হচ্ছে হাইপার ভ্যারিয়েবিলিটিটাকে ডিটারমাইন করে। ঠিক আছে? তার মানে এই পজিশন গুলাই যেই অ্যামাইনো অ্যাসিড গুলো আছে সেটা খুবই ভ্যারিয়েবল। তার মানে ধরো দুইটা কাছাকাছি ধরো অ্যান্টিজেন আছে, ঠিক আছে, ক্লিয়ার করি। ধরো দুইটা কাছাকাছি অ্যান্টিজেন, একটা একটা শেপ হচ্ছে এরকম, আরেকটা মনে করো যে মানে
একই রকমই প্রায় বলতে গেলে, ধরো এটা এরকম, ঠিক আছে। তার মানে এদেরকে এদেরকে যেই দুইটা অ্যান্টিবডি, এদেরকে তো আলাদা আলাদা অ্যান্টিবডি চিনবে তাই না, এদেরকে যেই দুইটা আলাদা অ্যান্টিবডি চিনবে, ঠিক আছে, ধরো এখানে আঁকতেছি, এটা হচ্ছে অ্যান্টিবডি এই জায়গাটা দিয়ে বাইন্ড করলো। তার মানে যেই দুইটা আলাদা অ্যান্টিবডি চিনবে, ধরো এটা তো কাছাকাছি এপিটোপ, মানে কাছাকাছি অ্যান্টিজেন বলতেছি, এদের এপিটোপ মনে করো যে শেয়ার, ঠিক আছে। তার মানে এদেরকে যে দুইটা অ্যান্টিবডি আলাদা অ্যান্টিবডি এদেরকে দুইজনকে চিনবে, তাদের মধ্যে ভ্যারিয়েবল রিজনের মধ্যে যদিও কিছু মিল থাকে, ঠিক আছে, টোটাল ভ্যারিয়েবল রিজনে ধরো মিল আছে, কিন্তু এদের ভেতর ভ্যারিয়েবিলিটিটা অবশ্যই থাকবে কোন জায়গায়, 30, 50 এবং 95 নাম্বার অ্যামাইনো অ্যাসিড পজিশনে এদের ভ্যারিয়েবিলিটিটা থাকবে, ঠিক আছে। এই কারণেই এই যে এই তিনটা পজিশনকে আমরা বলতেছি হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন। তার মানে যখন হেভি চেইনের এই তিনটা হাইপার ভ্যারিয়েবল রিজিয়নকে আমরা কি বলতেছি, HB1, HB2 আর HB3। হেভির জন্য এইচ না, আর জি স্যার। ভ্যারিয়েবলের জন্য হাইপার ভ্যারিয়েবল, ভি। ঠিক আছে, এইচ এর ভ্যারিয়েবল হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন। আর লাইট চেইনের যে তিনটা আছে ওগুলোকে আমরা সেম ভাবে বলতেছি LV1, LV2 আর LV3। তার মানে ভ্যারিয়েবল রিজিয়নের হেভি এবং লাইট দুইটারই এই যে 30, 50 আর 95 নাম্বার যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, ওইগুলার অনেক বেশি ভ্যারিয়েবিলিটি থাকার কারণে এগুলোকে আমরা বলতেছি হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, হাইপার ভ্যারিয়েবল রিজিয়নস আর ইনভলভড ইন অ্যান্টিজেন বাইন্ডিং, ঠিক আছে। অ্যান্টিজেনের যে এপিটোপের সাথে বাইন্ড করবে সেটা কিন্তু মোটামুটি বেশিরভাগই নির্ধারণ করে দিচ্ছে হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন, and are complementary in shape, charge and hydrophobicity to the epitope it bind, ঠিক আছে। তার মানে এটার পজিশনটা এমন, এটার প্রপার্টিজ গুলো এরকম, কি কি প্রপার্টিজ, যেটা শেপটা কেমন, ঠিক আছে। মনে করো এই যে এখানে আমরা শেপ দেখতে পাচ্ছি তাই না, এখানে দেখো এখানে শেপ দেখতে পাচ্ছি, এই যে এই হাইপার ভ্যারিয়েবল রিজন গুলাই শেপটাকে ডিটারমাইন করে দিচ্ছে, এখানে কোন ধরনের অ্যান্টিজেন বাইন্ড করতে পারবে, ঠিক আছে। মনে করো এই ধরনের অ্যান্টিজেনই এখানে বাইন্ড করতে পারবে, ঠিক আছে। আমি যেটা আঁকলাম ধরো এটা হচ্ছে এই ধরনের অ্যান্টিজেন এখানে বাইন্ড করতে পারবে, এটা ডিটারমাইন করে দিচ্ছে কে, হাইপার ভ্যারিয়েবল রিজন। যে চার্জ, হাইড্রোফোবিসিটি, এইসব টোটাল মানে অ্যান্টিজেনের কমপ্লিমেন্টারি হইতে হবে। মনে করো অ্যান্টিজেনটা যদি পজিটিভলি চার্জড হয়, হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন নেগেটিভলি চার্জড একটা তোমার এনভায়রনমেন্ট তৈরি করে দিবে, ঠিক আছে। আর হাইড্রোফোবিসিটি মানে কি, মানে হাইড্রোফোবিসিটি মানে হচ্ছে অ্যান্টিজেনটা যদি হাইড্রোফোবিক হয়, তাহলে তোমার হাইপার ভ্যারিয়েবল রিজিয়নের যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে সেগুলো হাইড্রোফোবিক হবে, ঠিক আছে। কারণ কি, হাইড্রোফোবিকের সাথে হাইড্রোফোবিকের ইন্টারাকশন হয়, হাইড্রোফোবিকের সাথে কিন্তু হাইড্রোফিলিকের ইন্টারাকশন হয় না, তাই না। তোমরা দেখছো যে তেল আর পানি কিন্তু মিশে না, কারণ পানি তো হচ্ছে হাইড্রোফিলিক, পানি তো পানি, ঠিক আছে, আর তেল হচ্ছে হাইড্রোফোবিক, তাই না, পানির সাথে মিশে না। তার মানে হাইড্রোফিলিক আর ফোবিকের কিন্তু ইন্টারাকশন হয় না, হাইড্রোফোবিকের সাথে ফোবিকের ইন্টারাকশন হয়। তার মানে এই যে এখানে কোন অ্যান্টিজেনটা, কোন শেপের অ্যান্টিজেনটা, কোন চার্জের অ্যান্টিজেনটা বাইন্ড করবে সেটা ডিটারমাইন করে দিচ্ছে আমাদের হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন। অ্যান্টিবডির ভ্যারিয়েবল রিজিয়নের ভেতরেই ওই তিনটা অ্যামাইনো অ্যাসিড এটাকে ডিটারমাইন করে দিচ্ছে ওই পজিশনে। আচ্ছা, তাহলে দেখো এই যে তিনটা পজিশনকে, এই হাইপার ভ্যারিয়েবল রিজনকে আমরা আবার তাহলে কমপ্লিমেন্টারিটি ডিটারমাইনিং রিজনও বলতে পারি। কি বলতে পারি, কমপ্লিমেন্টারিটি ডিটারমাইনিং রিজন, ঠিক আছে। মানে কোন ধরনের অ্যান্টিজেনটা বাইন্ড করবে সেটা ডিটারমাইন করে দিচ্ছে বলেই আমরা এটাকে বলতে পারতেছি কি কমপ্লিমেন্টারিটি ডিটারমাইনিং রিজন। তাহলে এই তিনটাকে আমরা CDR1, CDR2 বা CDR3 ও বলতে পারি, ঠিক আছে। আর দেখো এই যে এই তিনটা ছাড়া এই তিনটার মাঝে মাঝে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে না, এই যে ধরো এখানে 31 থেকে স্যার আমার 49, তাই না, বলো। স্যার আমরা তো জানি যে অ্যান্টিবডির স্যার মানে এক একটার জন্য এক এক রকম আর কি, এক একটা কিন্তু যে এখানে স্যার ওই যে 30, 50 আর হচ্ছে 95। জি স্যার, এইখানে স্যার আমার একটু কনফিউশন যে আমার দেখা গেল তিন মানে যেখানে বাইন্ডিং সাইটটা মানে ওরা তো ভালো করে স্যার বাইন্ড করতে পারবে, সেখানে যদি দেখা গেল যে কোনোটাই বাইন্ড করতে পারলো না স্যার, সেক্ষেত্রে এইখানে যদি সাইটটা আমার কনফিউশনটা ক্লিয়ার করেন স্যার। কোনোটাই বাইন্ড করতে পারলো না বলতে তোমার কথা আমি বুঝলাম না, স্যার কি বলতে চাচ্ছ। তিনটা জায়গায় কোনোটাই বাইন্ড করতে মানে অ্যামাইনো অ্যাসিডের যে সিকোয়েন্সটা মেইনটেইন করা উচিত মানে 30, 50 আর 95 স্যার, সেখানে ওরা বাইন্ড করলো না স্যার। সেখানে সেখানে বাইন্ড, এটা তো দেখো এখানে হচ্ছে, দেখো এই যে দেখো এই যে পুরাটা, ঠিক আছে, ঠিক আছে, এই পুরাটাতে অ্যান্টিজেন বাইন্ড করবে, কিন্তু অ্যান্টিজেন বাইন্ড করার ভেতরে যে কি ইন্টারাকশন গুলো হয়, মনে করো কিছু ইন্টারাকশন আছে খুবই ইম্পর্টেন্ট, ওই ইম্পর্টেন্ট ইন্টারাকশন গুলাই ডিটারমাইন করবে এই তিনটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। মনে করো এই তিনটা অ্যামাইনো অ্যাসিড শুধু এই তিনটার সাথে বাইন্ড করতেছে, ব্যাপারটা কিন্তু এটা না, বুঝতে পারছো, যে এই তিনটা ছাড়াও
টোটাল যে তোমার 110টা অ্যামাইনো অ্যাসিডের কথা বললাম ভ্যারিয়েবল রিজিয়নে, ঠিক আছে, এই ওরা সবাই মিলেই কিন্তু প্যারাটোপটা গঠন করতেছে। কিন্তু এই প্যারাটোপের ভেতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে এই তিনজন, ঠিক আছে। জি শুধু যে স্যার। এদের সাথে বাইন্ড করতেছে ব্যাপারটা কিন্তু এটা না। এই কারণেই এদেরকে বলতেছি, দেখো এদেরকে আমরা বলতেছি কমপ্লিমেন্টারিটি ডিটারমাইনিং রিজিয়ন। তার মানে কোন অ্যান্টিজেনটা বাইন্ড করতেছে সেটা ডিটারমাইন করতেছে প্রধানত এই তিনটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। এছাড়া বাকিদের কাজটা দেখো, দা ইন্টারমিনিং পেপটাইড, যে এদের মাঝখানে এই যে 30 আর 50 এর মাঝখানে যেই অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, আবার 50 আর 95 এর মাঝখানে যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলতেছি, ফ্রেমওয়ার্ক রিজিয়ন, ঠিক আছে। তাহলে এদের কাজটা কি, ডিটারমাইন দ্য ফোল্ড দ্যাট এনশিওরস দ্য CDRs are in proximity to each other। তার মানে প্রোটিন যখন ফোল্ডিং হয়, এটা সামনের স্লাইডেও তোমাদের লাগবে, তোমরা প্রোটিন ফোল্ডিং এর ব্যাপারটা জানো? প্রোটিন ফোল্ডিং বলতে বুঝো তোমরা কিছু? আমাকে কেউ একজন বলতে পারবা ফোল্ডিং মানে বলতে কি পেছানো বুঝো বা তোমরা? পেঁচানো, একত্রিত ভাঁজ হওয়া, তাই না? বাজ হওয়া। মানে রাইবোজোম নরমালি কি তৈরি করে না, রাইবোজোম তো তোমার লিনিয়ার একটা অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স তৈরি করে। মনে করো এখানে একটা অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড, এগুলো তৈরি করতে জি করতে স্যার, রাইবোজোম যাচ্ছে আরএনএ এর ভেতরে, তাই না? আরএনএ জি কে স্যার, ট্রান্সলেট করতে করতে যাচ্ছে। জি তাহলে যে স্যার। লিনিয়ার যেই তোমার একটা প্রোটিন পেপটাইড সিকোয়েন্স তৈরি হইলো, এটা কিন্তু ফাংশনাল না, তাই না? এটা কিন্তু ওর কাজটা করতে পারবে না। প্রোটিনের তো একটা নির্দিষ্ট মানে ডেফিনিট একটা কাজ আছে, এই কাজটা ওকে করতে হয়। মনে করো ডিএনএ পলিমারেজের কথা বলতেছি, ঠিক আছে। এখন পলিমারেজ জি স্যার। যখন তোমার এরকম একটা সিকোয়েন্স, একটা লিনিয়ার একটা সিকোয়েন্স হিসেবে থাকবে, ও কিন্তু ওর কাজটা করতে পারে না। কি করতে হয়, ওর ভিতরে ফোল্ডিং হইতে হয়। ফোল্ডিং হচ্ছে ধরনের পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। কি পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন? মানে ট্রান্সলেশন হওয়ার পরে আরো কিছু মডিফিকেশন দরকার হয়, যার তখনই কেবলমাত্র প্রোটিনটা ফাংশনাল হয়। তো এই ধরনের মডিফিকেশন হয়ে কি হয়, যে ধরো এই যে লিনিয়ার সিকোয়েন্স ছিল, এটা বিভিন্নভাবে ভাঁজ হয়ে একটা তোমার এক ধরনের স্ট্রাকচার নেয়, ঠিক আছে। তখনই কেবলমাত্র এটার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে। এটা হচ্ছে প্রোটিন ফোল্ডিং। তার মানে এখন কি করছে দেখো, এই যে 30-50, 30 আর 50 এর মাঝ আর 50 আর 95 এর মাঝখানে যেই তোমার রিজন গুলো আছে, এটাকে আমরা বলছি ফ্রেমওয়ার্ক রিজিয়ন, ঠিক আছে। এইগুলো কি করে, তোমার এইগুলোর ভেতরে যে ভাঁজটা হয়, যে ফোল্ডিংটা হয়, ফোল্ডিং হওয়ার পরে তোমার এই যে 30, 50 আর 95 যেই তোমার কমপ্লিমেন্টারিটি ডিটারমাইনিং রিজন গুলো আছে, অ্যামিনো অ্যাসিড গুলো আছে, এগুলা খুবই কাছাকাছি চলে আসতে পারে, ঠিক আছে। মানে দেখো এখানে লিনিয়ার অবস্থায় ধরো এটা এরকম ছিল একটা প্রোটিন সিকোয়েন্স, ঠিক আছে। কিন্তু ভাঁজ হওয়ার পরে মনে করো এখানে হচ্ছে একটা হচ্ছে 10 নাম্বার অ্যামাইনো অ্যাসিড, তারপরে আরেকটা মনে করো যে এখানে 50 নাম্বার অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, এক্সাম্পল হিসেবে বললাম। 10 আর 50 এটা লিনিয়ার অবস্থায় অনেক দূরে না, এদের মাঝখানে 40টা অ্যামাইনো অ্যাসিড আছে কিন্তু, তাই না? জি কিন্তু স্যার। যখন ফোল্ডিং হয়ে যায়, ঠিক আছে, মনে করো ফোল্ডিং হয়ে একটা শেপ নিয়ে আসলো, তখন এমন হইতে পারে যে 10 নাম্বার আর 50 নাম্বার এখানে কাছাকাছি চলে আসলো। হইতে পারে কিনা ফোল্ডিং জি হইলে? স্যার, এটা মনে করো জি এটা স্যার, হচ্ছে 10 আর এটা হচ্ছে 50, তার মানে এরা খুব কাছাকাছি চলে আসতে পারে না ফোল্ডিং হইলে? জি জি স্যার। স্যার। তাহলে এই কাজটাই করে ফ্রেমওয়ার্ক রিজন। এদের মাঝখানে যেই তোমার কাজটা ইন্টারভিনিং, না যে করলে তোমার আর বাধা করার সিডিআর এর কোনো মাঝখানের ভেতরে যে সিস্টেম অ্যামাইনো অ্যাসিড গুলো আছে মাঝামাঝি, এরা মামা কি করে, এমন এই ভাবে কাজটা করে। দিছে তখন সিডিআর গুলোকে বলার মতো কাছাকাছি না নিয়ে আসে, সবাই। কাছাকাছি নিয়ে আসলেই ওরা তোমার অ্যান্টি মানে এপিটোপের হেতা স্পেসিফিসিটি সকালে ডিটারমাইন অফিস 10টা বাজে করতে পারে, ঠিক অফিসে আছে। যাবো। মানে কোন হেতে এপিটোপটা বাইন্ড বাজারও করবে যাইবো, হেতে এটা 9টা তখনই 10 তোমার ঘুমাইতে উঠে উঠে ডিটারমাইন বাজার হচ্ছে পেশে। যখন তোমার এই যে এখানে এই যে 30, 50, আমার 95 তে ক্লাস যে আছে অ্যামাইনো অ্যাসিড গতকাল গুলো রাতে আছে 11টা ওইগুলো বাজে, যখন আমার কাছাকাছি ঘুম নাই, আসতেছে আমি তখনই কইতারি সেটা ডিটারমাইন করতেছে খেতে বললাম কোন আমার ডাক ধরনের দিয়া এপিটোপকে গেছে। সেটা বাইন্ড করতে পারে। হাইপার ভ্যারিয়েবল রিজন সম্বন্ধে কারো কোশ্চেন আছে? এটা বুঝতে পারছো হাইপার ভ্যারিয়েবল রিজন? জি স্যার। সমস্যা নেই। ওকে, স্যার একটা কথা জিজ্ঞেস করার ছিল স্যার। বলো বলো। স্যার এখানে স্যার 30-95 তে স্যার যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে সেগুলো হচ্ছে হাইপার ভেরিয়েবল রিজন। স্যার এখানে কি স্যার অ্যামাইনো অ্যাসিড গুলো মানে বিভিন্ন রকমই তো হতে পারে, যে সবসময় যে একই কোনোটাই থাকবে তা হইতে না? পারে, না স্যার 20টার যে তাহলে স্যার, কোনোটাই হইতে পারে। স্যার তাহলে স্যার এদের মানে কার্যকর মানে ক্ষমতা যেটা সেটা স্যার ভিন্ন ভিন্ন রকম হতে পারে না? বাজার তো সেটাই বেশি। তো হবে, এপিটোপ থেকে এপিটোপ, প্রতিটা এপিটোপকে তো আলাদা আলাদা অ্যান্টিবডি চিনে, তাই না? আলাদা এপিটোপকে আলাদা অ্যান্টিবডি চিনে, তার মানে ওই অ্যান্টিবডি গুলার সিডিআর গুলা তোমার অ্যামিনো অ্যাসিড গুলো আলাদা আলাদা হয়, ঠিক আছে। তাহলে স্যার এই যে আমরা যে একটা ফোল্ডিংটা বলতেছি, এখানে ফোল্ডিংটা হওয়ার পরে সব ফোল্ডিং গুলো তো আর সমান মানে ভাবে একই রকম সাইজ হবে না বা একই একই রকম রকম শেপে হয়, হবে না। দেখো অ্যান্টিবডি মনে করো সব প্রোটিন, মনে করো সব ডিএনএ পলিমারেজ, ঠিক আছে, মনে করো সব ডিএনএ পলিমারেজের শেপ কিন্তু একই রকম। মনে করো সেলের ভিতরে যত ডিএনএ পলিমারেজ আছে সব দেখতে একই রকম, এটা বুঝতে পারছো? সবগুলো এই ডিএনএ কারণেই স্যার পলিমারেজ এই দেখতে 30, একই রকম, 50 কিন্তু এবং 95 ফিক্সড। হ্যাঁ এই পজিশন গুলো ফিক্স, ঠিক আছে। কিন্তু দেখো মানে ফোল্ডিংটা কি হবে সেটা ডিপেন্ড করে কিসের উপর, যে সিকোয়েন্সটার উপর। আমাদের সেলের ভিতরে যত ডিএনএ পলিমারেজ আছে সবগুলোর সিকোয়েন্স কি একই না?
কিন্তু অ্যান্টিবডি সবগুলোর সিকোয়েন্স কি একই কিনা? একই নাকি না আমাকে এটা বলো। না স্যার। না, তাই না? কারণ আমরা ভ্যারিয়েবল রিজিয়ন দেখতেছি, অ্যান্টিবডির সিকোয়েন্স প্রত্যেকটা আলাদা, অ্যান্টিবডির সিকোয়েন্স আলাদা। কিন্তু মনে করো যেগুলো আমাদের স্ট্রাকচারাল প্রোটিন, মনে করো যে ডিএনএ পলিমারেজের কথা বললাম, ঠিক আছে, অথবা মনে করো হেক্সোকাইনেজ একটা এনজাইম, এদের সবার সিকোয়েন্সটা একই। তার মানে সব যাদের সিকোয়েন্স একই তাদের স্ট্রাকচারও একই, কিন্তু যাদের সিকোয়েন্স একই না তাদের স্ট্রাকচার আলাদা, তাই না? স্ট্রাকচার আলাদা হওয়ার কারণেই তো এরা এক একজন এক একটা এপিটোপকে চিনতে পারে। এপিটোপ গুলো তো প্রোটিন, তাই না? প্রোটিন, প্রোটিনের সাথে প্রোটিনের ইন্টারাকশন কিভাবে হয়? একটা তোমার লক এন্ড কি এর মতো হয়, তাই না? জি স্যার। ইনডিউসড একটা ফিট হয়। তাহলে এই যে এখানে যেই তোমার এই পজিশন গুলাই ডিটারমাইন করতেছে আলটিমেটলি কোন স্যার এই এপিটোপের স্ট্রাকচার সাথে গুলো তো বাইন্ড আমরা করবে। বলছি স্যার কেবল যে স্ট্রাকচার গুলো ভিন্ন হচ্ছে, তো স্যার এই স্ট্রাকচার হ্যাঁ, গুলো ভিন্ন হওয়ার কারণে স্যার এই যে পজিশন গুলো কেন স্যার সেম থাকতেছে, আর এখানে যদি অ্যামাইনো অ্যাসিড গুলো যদি চেঞ্জ হয় তাহলে স্যার এটা কেন হচ্ছে? কেন সেম থাকতেছে সেটা, এটা হচ্ছে তোমার মানে এটা এটা তো এক্সপেরিমেন্টাল একটা ফাইন্ডিং, ঠিক আছে? যখন তোমার অ্যান্টিবডি গুলোর সিকোয়েন্স করা হয়েছে, সিকোয়েন্স করা পরে দেখা গেল যে মনে করো যে 1 থেকে 29 মনে করো কাছাকাছি এপিটোপকে চিনে, মানে মানে ধরো দুইটা একই রকম এপিটোপ, প্রায় একই রকম এপিটোপ, ঠিক আছে, কিন্তু এদেরকে দুইটা অ্যান্টিবডি চিনতেছে, ঠিক আছে? আমার কথাটা ফলো করো। তাহলে এদের ভিতরে যখন কম্পেয়ার করা হইলো দেখা গেল যে 1 থেকে 29 এটার ভিতরে এমন বেশি ভ্যারিয়েশন নাই, আবার 31 থেকে 49এও এত বেশি ভ্যারিয়েশন নাই, ঠিক আছে? ভ্যারিয়েশনের তোমার লেভেলটা কম, মনে করো 10% ভ্যারিয়েশন, ঠিক আছে? মনে করো যে 1 থেকে 29 এটার ভিতরে ওরা দেখলো যে সিকোয়েন্স করে 5টা অ্যামাইনো অ্যাসিডের চেঞ্জ আছে, ঠিক আছে? 5টা অ্যামাইনো অ্যাসিডের চেঞ্জ, আবার মানে পজিশন গুলো তোমার ফিক্সড না, কিন্তু এই যে 30, 50 আর 95 এইসব জায়গায় সবসময় তোমার চেঞ্জ আসতেছে, ঠিক আছে? মনে করো অ্যান্টিবডি গুলো যখন সিকোয়েন্স করে সিকোয়েন্সকে যখন তোমার মানে একটার সাথে একটা কম্পেয়ার করা হয়, দেখা যায় যে মানে এপিটোপ ডিফারেন্স হইলে, এপিটোপের ডিফারেন্স হইলে তোমার এই এই পজিশন গুলোতে অবশ্যই তোমার ডিফারেন্স থাকতেছে, ঠিক আছে? কিন্তু অন্যগুলোতে থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকলেও সেই লেভেলটা অনেক কম, ঠিক আছে? এইটা তোমার একটা এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং। এটা কেন হচ্ছে? তাহলে সেটা কেন হচ্ছে দেখো, যে তোমার ফোল্ডিং হয়ে যখন এরা কাছাকাছি চলে আসতেছে, ঠিক আছে, তখনই কিন্তু এরা তোমার এপিটোপ বাইন্ডিং কে ডিটারমাইন করতে মানে ইনফ্লুয়েন্স করতে পারে, কোন ধরনের এপিটোপ বাইন্ড করবে। এটা কিন্তু এই 30, 50, 95 কাছাকাছি আসার কারণেই এটা কিন্তু তোমার সেটা ডিটারমাইন হইতেছে, ঠিক আছে? স্যার স্যার আমি স্যার ওটা বলি না স্যার, বলছি ফোল্ডিং যখন হচ্ছে স্যার আমাদের স্যার আইজিজি এম এ এখানে তো স্যার ভিন্ন ভিন্ন স্যার অ্যামাইনো অ্যাসিড গুলো থাকতেছে, তো সেখানে ভিন্ন স্যার ভিন্ন অ্যামিনো ফোল্ডিং অ্যাসিড টা তো না, স্যার এটা ভুল বলছো তুমি। দেখো আইজিজি আর আইজিএম, তাই না? মনে করো এই 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 অ্যান্টিজেনকে যেটা চিনবে, যে আইজিজিটা চিনবে, ঠিক আছে, আইজিজি এটার ভ্যারিয়েবল রিজিয়ন, আর এটাকে যেই আইজিএমটা চিনবে, দুইটার ভ্যারিয়েবল রিজিয়নের সিকোয়েন্স তারপর গুলো স্যার হচ্ছে, তখন স্যার ফোল্ডিংটা কি স্যার ভিন্ন রকম হতে পারে না? অবশ্যই ফোল্ডিংটা তো ভিন্ন হবে, এটা বললাম না যে ফোল্ডিং ফোল্ডিংটা ডিপেন্ড যদি করছে স্যার ভিন্ন ভাবে সিকোয়েন্সের উপর। হয় হ্যাঁ তাহলে স্যার পজিশন গুলো তো একই জায়গায় থাকতেছে না, এই যে 30, 50, 95 যে হ্যাঁ পজিশনটা সবগুলো কি এক জায়গায় না, থাকতেছে না তো সবগুলো তো স্যার? একই জায়গায় থাকতেছে না, কিন্তু একই জায়গায় থাকতেছে তো সেটা বলতেছি না, বলতেছি যে এরা কাছাকাছি আসতেছে, ঠিক আছে, কাছাকাছি আসতেছে, কিন্তু সবগুলো অ্যান্টিবডিতে সেম ভাবে কাছাকাছি আসতেছে না। মনে করো মানে এখানে দেখতেছো না, এখানে ধরো এই এই শেপটা আসছে, অন্য একটাতে অন্য আরেক রকমের আরেকটা শেপ আসতে পারে, কিন্তু ফ্রেমওয়ার্ক রিজিয়ন গুলো এটা এনশিওর করে যাতে তোমার এরা কাছাকাছি আসে, কিন্তু সবগুলো অ্যান্টিবডিতে একই রকম ভাবে কাছাকাছি আসে না, কারণ সিকোয়েন্স আলাদা না। বুঝতে পারছি স্যার জি স্যার বুঝতে পারছি। স্যার বলো। আমার মনে হয় কিশোর যেটা বলতেছে যে হ্যাঁ এই প্রত্যেকটা অ্যান্টিবডির ক্ষেত্রে এই 30, 50 এবং 95 এই যে পয়েন্ট গুলো এটা কি ফিক্সড কিনা, নাকি একটা অ্যান্টিবডির এই ক্ষেত্রে এই পজিশন গুলা পজিশনটা চেঞ্জ ফিক্সড, হতে পারে? না না না, পজিশন গুলা ফিক্সড, প্রত্যেকটা অ্যান্টিবডির জন্য এই পজিশন গুলা ফিক্সড, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা অ্যান্টিবডিতে এদের এদের মানে 3D স্ট্রাকচারে এদের পজিশন গুলো ফিক্সড না, 30, 50, 95 ফিক্স, এটা বুঝতে পারছো? মানে মনে করো একটা অ্যান্টিবডির শেপ হচ্ছে এইরকম, ঠিক আছে, আর একটা অ্যান্টিবডি হচ্ছে মনে করো অন্যরকম, ঠিক আছে, এখানে মনে করো যে 30, 50, 95 একটা তিনটা জায়গায় আছে, কিন্তু এখানেও অন্য তিনটা জায়গায় আছে, কিন্তু 30, 50, 95 আছে, বুঝতে পারছো? জি স্যার। এই জিনিসটা বুঝতে পারছো কিনা, যে এখানে তিনটা ডট দেখতেছো না, মনে করো একটা হচ্ছে 30, 50 আর একটা হচ্ছে 95, ঠিক আছে, 30, 50, 95, আর এটা হচ্ছে আরেকটা অ্যান্টিবডি, এটাও হচ্ছে 30, 50, 95 এখানে। তার মানে
এই পজিশনগুলো সেম, যে অ্যামাইনো অ্যাসিড নাম্বারটা সেম, কিন্তু প্রোটিনের স্ট্রাকচারে এদের পজিশনটা সবসময় সেম থাকবে না। ওকে, জি স্যার। আচ্ছা আচ্ছা দেখো এবার কি দেখো, এবার দেখো কি বলতেছি, যে অ্যান্টিবডিজ রিকগনাইজ দ্য কনফর্মেশন অফ অ্যান্টিজেনিক ডিটারমাইন্যান্ট। ঠিক আছে, কনফর্মেশনটাকে চিনতেছে, মানে প্রোটিনের তো কনফর্মেশন আছে তাই না, প্রোটিনের শেপটাকে আমরা বলতেছি একটা কনফর্মেশন। তার মানে প্রোটিনের এক্সাক্ট যে কনফরমেশনটা আছে সেটাকেই কিন্তু অ্যান্টিবডিরা চিনতে পারে। অ্যান্টিজেনরা তো প্রোটিন, প্রোটিন হইতে পারে, পলিস্যাকারাইড হইতে পারে, তাই না? তার মানে কোনো প্রোটিন অ্যান্টিজেন যদি হয় তাহলে সেটার এক্সাক্ট যে শেপটা আছে সেই শেপটার এগেইনস্টেই অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে এটা আমরা দেখি একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে। মনে করো এটা হচ্ছে একটা লাইসোজাইম, ঠিক আছে, লাইসোজাইম এনজাইম, এটা কি করে তোমার ব্যাকটেরিয়ার তোমার সেল ওয়ালকে ডিগ্রেড করে, তাই না? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেল ওয়ালকে ডিগ্রেড করে, লাইসোজাইম একটা এনজাইম। লাইসোজাইমের এই শেপটা দেখতেছো তোমরা, এই যে শেপ, ঠিক আছে। আমরা কি করলাম, যে লাইসোজাইমকে ধরো মাইসের ভিতরে ইনজেক্ট করে দিলাম, ঠিক আছে। লাইসোজাইমকে মাইসের ভিতরে ইনজেক্ট করলে মাইস কি করবে, তখন লাইসোজাইমের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করলো, ঠিক আছে। এখন সেই অ্যান্টিবডিটাকে আমরা আলাদা করলাম, আলাদা করার পরে আমরা কি করলাম, সেটাকে 3 ধরনের জিনিসের সাথে রিঅ্যাকশন করালাম, ঠিক আছে। 3 ধরনের জিনিস কি কি, একটা হচ্ছে যেই লাইসোজাইমের এগেইনস্ট, যে লাইসোজাইমটা আমরা মাইসে ইনজেক্ট করলাম সেই টোটাল মানে পুরো লাইসোজাইমটা, মানে 3টা ধরো ইয়া নিলাম, টিউব নিলাম, ঠিক আছে, 3টা টিউব নিলাম। প্রথমে আমরা কি করলাম, যে মাইসের ভেতরে লাইসোজাইম দিয়ে দিলাম, মনে করো হিউম্যানের লাইসোজাইমকে আমরা মাইসের ভিতরে ইনজেক্ট করলাম। তখন মাইসের কাছে যেহেতু এটা ফরেন, তাহলে মাইস কি করবে, লাইসোজাইমের এগেইনস্টে কি অ্যান্টিবডি তৈরি করবে, তাই না? তাহলে সেই অ্যান্টিবডিটাকে আমরা মাইস থেকে আলাদা করলাম। আলাদা করার পর আমরা এখানে 3টা টিউবে সেই অ্যান্টিবডিটাকে নিলাম, ঠিক আছে, সেম অ্যান্টিবডিটাকে আমরা এখানে 3টা টিউবে নিলাম। নেয়ার পরে আমরা প্রথম টিউবে দিলাম লাইসোজাইম, ঠিক আছে, পুরো লাইসোজাইমটাই দিলাম। সেকেন্ড টিউবে আমরা দিলাম কি, আইসোলেটেড লুপ পেপটাইড, মানে এই যে এই জায়গাটা দেখতেছো না, এই জায়গাটা, এটাকে আমরা আলাদা করে এটাকে শুধু এটাকে দিলাম, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে তোমার এখান থেকে আসছে, শুধু এটা দিলাম, ঠিক আছে। আবার এটা দিলাম এখানে। পেপটাইড স্যার আলাদা করে দিলাম কেন স্যার, এটা কি আলাদা ইফেক্টিভনেস প্রমাণ করার জন্য নাকি? মানে তোমাদেরকে বলতেছি যে এখানে আমরা প্রমাণ করব যে অ্যান্টিবডি হচ্ছে, অ্যান্টিবডি ডিটারমাইন করার জন্য প্রোটিনের পুরো স্ট্রাকচারটাই রোল প্লে করে, এটা আমরা দেখাবো, ঠিক আছে। মানে প্রোটিনের শেপটা রোল প্লে করতেছে, এটা আমরা দেখাবো, ঠিক আছে। সেজন্য আমরা এটা প্রমাণ করার জন্য একটা টিউবে দিচ্ছি হোল লাইসোজাইম, আরেকটাতে দিচ্ছি তোমার আইসোলেটেড লুপ পেপটাইড, শুধু এই লুপটা। আরেকটাতে দিচ্ছি আমরা এই যে এখানে তোমরা একটা রেড দেখতে পাচ্ছ না, এই যে দেখো, এই যে লুপ পেপটাইডে একটা রেড জিনিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাইসালফাইড বন্ড, ঠিক আছে। এই ডাইসালফাইড বন্ডকে আমরা রিডিউস করে দিলাম, তখন এই যে এটা এরকম একটা লিনিয়ার হয়ে গেল, আলাদা হয়ে গেল। তার মানে আমরা এখানে তো 3D স্ট্রাকচারটা নাই, আছে 3D স্ট্রাকচারটা নাই, তার মানে এখানে তো একটা লিনিয়ার স্ট্রাকচার হয়ে গেছে। এখন এখানে এটা দিলাম আমরা এখানে, এটা দেওয়ার পর আমরা দেখলাম যে এদের বাইন্ডিংটা কেমন হচ্ছে, ঠিক আছে, কত স্ট্রংলি বাইন্ড করতেছে। এটা আমরা দেখবো কি, যে টিউবটাতে আমরা শুধু লাইসোজাইম দিলাম, পুরো প্রোটিনটাই দিলাম, ওখানে সবচেয়ে বেশি বাইন্ডিং হয়েছে, ঠিক আছে। আবার যেটাতে আমরা শুধু লুপ দিছি সেখানে অপেক্ষাকৃত কম বাইন্ডিং হয়েছে। আর যেখানে আমরা এই যে একটা ডিনেচার করে শুধু লুপটাকে দিছি, মানে ভেতরে যে ডাইসালফাইড বন্ড ছিল ওইটাকে ভেঙে দিয়ে আমরা এটাকে লিনিয়ার করে দিলাম, সেখানে কোনো বাইন্ডিংই হচ্ছে না, ঠিক আছে। এটা গেল একটা সিনারিও। পরের বারে আমরা কি করলাম, তার মানে আমরা কি দেখতেছি, যে লাইসোজাইম দিলে লাইসোজাইমের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তার কারণে ওই অ্যান্টিবডিগুলোর অ্যাফিনিটি লাইসোজাইমের উপরই বেশি, তাই না? এবার আমরা করলাম কি, ধরো শুধু এই যে লুপ পেপটাইড, এটাকে শুধু মাইসে ইনজেক্ট করলাম, ঠিক আছে। এটাকে মাইসে ইনজেক্ট করলে এটার এগেইনস্টে তো মাইসের ভিতরে অ্যান্টিবডি তৈরি হবে, তাই না? মনে করো অন্য একটা মাইসে আমরা শুধু লুপ পেপটাইডটাকে ইনজেক্ট করলাম, ইনজেক্ট করার পরে সেই লুপের এগেইনস্টে তো মাইসের ভিতরে অ্যান্টিবডি তৈরি হইলো। তাহলে সেটাকে আলাদা করে এবার আমরা আবার সেম, মানে আরেকটা এক্সপেরিমেন্টে এরকম 3টে টেস্ট টিউব নিয়ে ওখানে আমরা সেই অ্যান্টি লুপ অ্যান্টিবডি গুলা দিলাম, ঠিক আছে। অ্যান্টি লুপ পেপটাইড অ্যান্টিবডি দিয়ে ওখানে আমরা এই যে হোল লাইসোজাইমও দিলাম, আবার আইসোলেটেড যে লুপটা আছে সেটা দিলাম, আবার রিডিউস যে লুপ আছে সেটা দিলাম। তখন আমরা দেখব কি, সবচেয়ে ভালো বাইন্ডিং হচ্ছে লুপের সাথে। তার মানে তোমরা বুঝতে পারছো যে লাইসোজাইম যখন ছিল, ঠিক আছে, লাইসোজাইমের যখন দিলাম আমরা মাইসের ভেতর, তখন যে অ্যান্টিবডি গুলো তৈরি হচ্ছে
সেটা যদি আমরা সেটার মানে বাইন্ড করার ক্ষমতাটা এই যে পুরো লাইসোজাইম থাকলে তখনই কিন্তু সবচেয়ে ভালো মানে বাইন্ডিং হচ্ছে। আবার যখন আমরা শুধু লুপ পেপটাইড দিচ্ছি, ঠিক আছে, তখন কিন্তু এন্টায়ার লাইসোজাইমের সাথে বাইন্ডিং ভালো হচ্ছে না, যে একটা পজিটিভ। তাহলে তখন আবার আইসোলেটেড শুধু লুপের সাথেই ভালো হচ্ছে, ঠিক আছে। আর এখানে রিডিউসড লুপ যেখানে, তখন দেখো যে এখানে যে ডাইসালফাইড বন্ডগুলো ছিল সেগুলো কিন্তু নাই। তার মানে এই যে এখানে একটা 3D স্ট্রাকচার ছিল, এখানে যেটা আছে আবার এখানেও আছে। তাহলে এই 3D স্ট্রাকচারটা কিন্তু এখানে নাই, তার কারণে এটার সাথে কারোরই বাইন্ডিং হচ্ছে না। তার মানে এখান থেকে আমরা কি দেখলাম, যে তোমার অ্যান্টিবডিজ রেকগনাইজ দ্য কনফরমেশন অফ অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস, মানে শেপটা কি সেটার উপরেই তোমার ডিপেন্ড করতেছে এটা বাইন্ডিংটা কেমন হবে। স্যার হ্যাঁ বলো। স্যার বলতেছি রেডিউসড লুপটা কি, মানে এখানে মিউটেশন টার্মের না মতো না কাজ মিউটেশন করতেছে? না, প্রোটিনের ভেতরে এই যে ফোল্ডিং এর কথা বললাম না, ফোল্ডিং এর কথা আগের স্লাইডে বললাম না, মনে করো যে এখানে জি, যে স্যার। ফোল্ডিং হইছে, তাই না? বুঝতে পারছি স্যার, মানে হ্যাঁ। আমি সরাসরি ওকে মিউটেশন প্রোডাক্ট বলতেছি না, বলতেছি যে ওই মিউটেশন না টার্মের তো, মতো কাজ মিউটেশন না করে তো, কিনা স্যার। সিকোয়েন্সটা তো একই, কিন্তু এদের ভিতরে যে এখানে ডাইসালফাইড বন্ড ছিল, ডাইসালফাইড বন্ড থাকলে এরা কি দুইটা দেখো না, এখানে একরকম শেপ, এখানে কি সেম শেপটা আছে? নাই। তার মানে এটা একটা লিনিয়ার হয়ে গেছে, তাই না? এটা লিনিয়ার হয়ে গেছে, এটাকে লম্বা করলে তো এটা এরকম হয়ে গেছে। তার মানে এখানে কোনো শেপটা নাই, যে যেরকম শেপ ছিল প্রোটিনের ভেতরে সেই শেপটা আর এখানে নাই, ঠিক আছে। এই কারণে এটাকে বলছে রিডিউসড লুপ। রিডিউসড করা মানে কি, মনে করো যে এই যে এখানে আসলে কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই, যে ডাইসালফাইড বন্ড গুলা কেমন হয়, যে দুইটা সালফার এইরকম, এই ব্যাপারটা কিন্তু এখানে এটা, তাই না? এখানে এটাকে যখন আমরা রিডিউস করতেছি তখন কি হচ্ছে, এই যে এইরকম হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? রিডিউস করা মানে কি, হাইড্রোজেন যোগ হওয়া, তাই না? হাইড্রোজেন যোগ হয়ে এখানে এসএইচ হয়ে গেল, আবার এখানেও এসএইচ হয়ে গেল, তাহলে বন্ডিংটা ভেঙে গেছে না? এটা হচ্ছে সেই রিডিউসড লুপ। ওকে, স্যার, মানে তার সেই প্রোটিন থেকে কিভাবে প্রাইমারি প্রোটিন তৈরি করা যায় এরকম? না 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 না, এটা প্রাইমারি প্রোটিন তৈরি করতেছি না তো, আমরা এখানে দেখতেছি যে জাস্ট 3D স্ট্রাকচার শেপটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা দেখতেছি বাইন্ডিংটাও চেঞ্জ হয়ে গেল, তাই না? এখানে বাইন্ড করতেছে না, এখানে এই বন্ডটাকে আমরা উঠাই দিয়ে দেখলাম যে শেপটা চেঞ্জ করে আচ্ছা, ফেললাম আচ্ছা। না, জি তাহলে স্যার। কি ভালো বাইন্ডিং হচ্ছে? বাইন্ডিং হচ্ছে না, জি না স্যার। তাই না? ওকে, আচ্ছা, এটা নিয়ে কারো সমস্যা আছে? জি না স্যার। ওকে, এবার আমরা দেখি অ্যান্টিজেন রিকগনিশন বাই বি সেল। বি সেল অ্যান্টিজেন রিকগনিশন বলতে আমরা বুঝি বি সেল তো অ্যান্টিবডি তৈরি করে, তাই না? তার মানে জি স্যার। অ্যান্টিবডি কোন ধরনের অ্যান্টিজেন গুলাকে চিনতে পারে, ঠিক আছে, বা অ্যান্টিবডি যেই এপিটোপ গুলাকে চিনে এদের নেচারটা কিরকম, এদের প্রপার্টিজ গুলা কিরকম। এখানে দেখো, অ্যানালাইসিস অফ অ্যান্টিবডিজ টু প্রোটিন অ্যান্টিজেনস রিভিলস দ্যাট স্পেসিফিসিটি মে বি ফর এপিটোপ, ঠিক আছে, কোন ধরনের এপিটোপের জন্য? কনসিস্টিং অফ এ সিঙ্গেল কন্টিগিউয়াস স্ট্রেচ অফ অ্যামাইনো অ্যাসিড। তার মানে কি, পাশাপাশি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, ঠিক আছে না? এখানে দেখো 19, 20, 21, 22, 23, মনে করো এটা একটা প্রোটিন, তাই না? এটা হচ্ছে একটা প্রোটিন অ্যান্টিজেন। তাহলে এটার ভিতরে যেই তোমার এই যে পাশাপাশি অনেকগুলা প্রোটিন অ্যামাইনো অ্যাসিড আছে না, এটাকে আমরা বলতেছি কন্টিনিউয়াস এপিটোপ। এই এপিটোপটাকে যেই তোমার অ্যান্টিবডি চিনতে পারবে, তাহলে সে কাকে চিনলো? একটা কন্টিনিউয়াস এপিটোপকে চিনলো। কন্টিনিউয়াস এপিটোপ কখন হবে? যখন তোমার অ্যামিনো অ্যাসিড গুলো একদম পাশাপাশি থাকবে, এদের নাম্বারিংটা একদম পাশাপাশি, একদম তোমার অর্ডারটা একদম মেনটেন করবে অ্যামিনো অ্যাসিডের নাম্বারটা, তাই না? 19-এর পাশে 20, 21, 22, 23, এই পুরাটাকেই অ্যান্টিবডিটা চিনতেছে এখানে, ঠিক আছে? এই যে জুম করে দেখাই, তাই না? প্রোটিন ফোল্ড করছে, ঠিক আছে, কিন্তু ও যেই এপিটোপটাকে চিনতে, মানে সিকোয়েন্সটা নাম্বারিংটা একদম মেনটেন করছে না, যে 19 থেকে 23 পর্যন্ত দেখলাম, তাই না? এটা কিন্তু চিনতে পারছে। তার মানে এই ধরনের এপিটোপকে চিনলো, এই এপিটোপকে আমরা বলতেছি কন্টিনিউয়াস এপিটোপ, ঠিক আছে? কন্টিনিউয়াস বা লিনিয়ার এপিটোপ, বুঝতে পারছো? এটা হচ্ছে এটা এইরকম এক ধরনের এপিটোপকে অ্যান্টিবডি চিনতে পারে। আরেক ধরনের এপিটোপ আছে কি, দেখো এই যে ডিসকন্টিনিউয়াস এপিটোপ। মানে কি, দেখো এখানে এই যে তোমার অ্যান্টিবডি চিনলো, এখানে প্রোটিন ফোল্ডিং হওয়ার কারণে কি অনেক দূরের অ্যামাইনো অ্যাসিড কাছাকাছি চলে আসতে পারে না? দেখলাম না আমরা 30, 50, 95 অনেক কাছাকাছি চলে আসছিল না? তার মানে এখানে দেখো কি হচ্ছে, প্রোটিন ফোল্ডিং হওয়ার কারণে অনেক দূরের অ্যামাইনো অ্যাসিড গুলা কাছাকাছি চলে আসছে। এগুলা কাছাকাছি থাকার কারণে যেই এখানে যেই শেপটা তৈরি হয়েছে এটাকে চিনতেছে অ্যান্টিবডি, তাই না?
এখানে তাহলে যেই যেই এপিটোপটা তৈরি হয়েছে সেখানে কোন কোন অ্যামাইনো অ্যাসিডটা আছে দেখো। লিনিয়ার অবস্থায় আমরা যদি দেখি তাহলে সেখানে আছে 20, 32, 47, 50। এটা কিন্তু লিনিয়ার অবস্থায় অনেক দূরে না, কিন্তু প্রোটিন ফোল্ডিং হওয়ার পরে তো এরা অনেক কাছাকাছি চলে আসছে, তাই না? জি তাহলে স্যার। অ্যান্টিবডিরা এই ধরনের এপিটোপকেও চিনতে পারে। ঠিক আছে, যদি অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড দূরে দূরে থাকে কিন্তু 3D স্ট্রাকচারে তো এরা কাছাকাছি চলে আসে, তাহলে এই পজিশনটাকেও তোমার অ্যান্টিবডিরা চিনতে পারবে। তাহলে এই ধরনের এপিটোপকে আমরা কি বলতেছি? ডিসকন্টিনিউয়াস এপিটোপ বা কনফরমেশনাল এপিটোপ। ওকে, তাহলে ডিপেন্ডিং অন দা নেটিভ কনফরমেশন অফ দ্য অ্যান্টিজেন, নেটিভ কনফরমেশন মানে হচ্ছে ফোল্ডিং হওয়ার পর যে শেপটা হচ্ছে সেটাকে আমরা বলছি নেটিভ কনফরমেশন। ঠিক আছে, এটা তাহলে নেটিভ কনফরমেশনের উপর ডিপেন্ড করে টু অর মোর স্ট্রেচেস অফ সিকোয়েন্স দ্যাট আর সেপারেটেড ইন দ্য প্রাইমারি স্ট্রাকচার। তাহলে দেখো প্রাইমারি স্ট্রাকচারে এরা কিন্তু অনেক দূরে, আলাদা আলাদা সেপারেট হওয়া, কিন্তু নেটিভ স্ট্রাকচার কথা বা ফোল্ডেড স্ট্রাকচার এরা কিন্তু কাছাকাছি। হ্যাঁ, এখন বলো। স্যার কন্টিনিউয়াস যে ফোল্ড মানে কন্টিনিউয়াস যে এখানেও বাইন্ডিং কিন্তু এর ফোল্ডিং ক্ষেত্রে আছে। ঠিক আছে, ফোল্ডিং করার পরে মনে করো যে ফোল্ডিং করার পরে কি হয়, সব সময় কিভাবে যে সিকোয়েন্স কাছাকাছি চলে আসবে এটা কিন্তু না। মনে করো যে এই জায়গাটার কথা চিন্তা করো, এখানে মনে করো যে 10 আর 100 কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, কিন্তু এই জায়গাটার কথা চিন্তা করো, এখানে কিন্তু সিকোয়েন্সটা ঠিকই আছে না? মনে করো এখানে যদি 50 হয়, 50, আবার এখানে 51, 52, এটা তো ঠিক আছে, তাই না? তার মানে প্রোটিনের ভেতরে কাছাকাছি অ্যামিনো অ্যাসিড গুলা কাছাকাছিও থাকতে পারে, আবার অনেক দূরের গুলোও কাছাকাছি চলে আসতে পারে। এই দুই ধরনের এপিটোপকেই কিন্তু অ্যান্টিবডিরা চিনতে পারে। ক্লিয়ার? জি স্যার। এটা তোমার কোশ্চেন ছিল কি বলো? এটাই। স্যার আমার কোশ্চেন ছিল যে ও কন্টিনিউয়াস ইয়াতে ও বাইন্ডিং এর পর মানে ফোল্ডিং এর পরে স্যার ও কিভাবে সিকোয়েন্সটা মেইনটেইন করে স্যার। যেমন ডিসকন্টিনিউয়াস এর ক্ষেত্রে স্যার ওই যে সিকোয়েন্সটা তো কিভাবে স্যার সিকোয়েন্সটা মেইনটেইন করে এটা হচ্ছে মানে ফোল্ডিংটা কিভাবে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করতেছে, তাই না? আমি তো ইয়ে করে দিলাম। মনে করো এই যে জি স্যার আমি এটা এবার বুঝতে পারছো, মানে বুঝতে এখানে পারছি কাছাকাছি স্যার। চলে আসছে না, দূরের গুলা কাছাকাছি চলে আসছে, কিন্তু হ্যাঁ, স্যার এই জায়গাটাতে কিন্তু দেখো এই যে যারা নাম্বারিং এ কাছাকাছি তারাই কিন্তু এইসব জায়গায় কাছাকাছি আছে, আছে না? জি স্যার। তার মানে মানে প্রোটিন ফোল্ড হওয়ার পরে এখানে কাছাকাছি অ্যামিনো অ্যাসিড গুলা কাছাকাছি থাকতে পারে, আবার দূরে দূরেও চলে যেতে পারে। ঠিক আছে, দূরের গুলা কাছে চলে জি আসতে পারে। দুই ধরনেরই হওয়া সম্ভব ঘটনা। আর দুই ধরনের ঘটনা হইলে যেই এপিটোপ গুলো তৈরি হবে ওদের সবাইকেই বিসিএল চিনতে পারে। ওকে, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা। তাহলে দেখো আমরা লিনিয়ার এপিটোপ আর কনফরমেশনাল এপিটোপের মানে ডিফারেন্স গুলো দেখো। যে লিনিয়ার এপিটোপ কোথায় থাকে? মোস্ট পলিস্যাকারাইডস, ফিব্রিলার প্রোটিনস এন্ড সিঙ্গেল স্ট্র্যান্ডেড নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ডিএনএ যদি এপিটোপ হিসেবে কাজ করে, ডিএনএ অ্যান্টিজেন গুলা লিনিয়ার এপিটোপ তৈরি করে। ঠিক আছে, আর দেখো গ্লোবিউলার প্রোটিন মানে অনেক বড় বড় প্রোটিন যেগুলা অনেকগুলো ডোমেইন আছে সেসব প্রোটিন, আর নেটিভ নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, নেটিভ নিউক্লিক অ্যাসিড বলতে কি? নিউক্লিক অ্যাসিড ডিএনএ এর ফোল্ডিং তোমরা জানো, ডিএনএ এর প্যাকেজিং সম্বন্ধে তোমরা জানো, এটা শুনছো? ডিএনএ প্যাকেজিং জি স্যার, বলছিলাম বেসিক বুঝছিল না? বায়োলজিতে। ডিএনএ প্যাকেজিং এর জন্য কি দরকার? হিস্টোনের কথা শুনছো? জি স্যার, ডিএনএ জি তো আমরা স্যার। নরমালি কি দেখি? লিনিয়ার একটা সিকোয়েন্স দেখি, তাই না? এভাবে এভাবে জি স্যার। লিনিয়ার মানে ডাবল হেলিক্স যেটা দেখি সেটা তো লিনিয়ার, জি কিন্তু স্যার। সেলের ভিতরে কি? সেলের ভিতরে তো এটা অনেক কনডেন্সড হয়ে মানে অনেক ছোট একটা সেলে অনেক বড় একটা ডিএনএ কে জমায় রাখতে হয় না? তার জি কারণে স্যার। কি হয়, তোমার ডিএনএটাকে প্যাকেজিং করে মানে প্যাকেট করে ছোট করে ফেলতে হয় অনেক। এই ছোট করার সময় তোমার অনেকগুলো প্রোটিনের সাহায্য লাগে। এক ধরনের প্রোটিন হচ্ছে হিস্টোন। তার মানে এই ধরনের এই ডিএনএ প্রোটিনের কমপ্লেক্সটাও কিন্তু এপিটোপ হিসেবে কাজ করতে পারে। তাহলে নেটিভ নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, নেটিভ নিউক্লিক অ্যাসিড যখন আসে তখন ওইটাও কিন্তু বিভিন্ন ফোল্ডিং হয়ে বিভিন্ন শেপ তৈরি করে থাকে, তাই না? তাহলে সেটাও কিন্তু কনফরমেশনাল এপিটোপ তৈরি করতে পারে। আর যেটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড সেটা তো লিনিয়ার এপিটোপ তৈরি করবে, তাই না? এখানে তো মানে বেস নাম্বারের যদি হিসাব করো তাহলে মনে করো 1 এর পাশে 2 থাকবে, 2 এর পাশে 3 থাকবে, যেটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড, তাই না? সিঙ্গেল স্ট্যান্ডার্ড গুলোতে তো নাম্বারটা মেনটেন করতেছে, কিন্তু নেটিভ যেটা ফোল্ড করা অবস্থায় প্যাকেজিং করা অবস্থায় যেটা আছে ওখানে তো তোমার এই যে অ্যামিনো অ্যাসিডের যে অর্ডারটা নাম্বার সেটা কিন্তু মেনটেন করা হচ্ছে না, প্রোটিনের মতো সেম। তাহলে ওরা তৈরি করবে কনফরমেশনাল এপিটোপ। আর দেখো কম্পোজিশন দেখো যে কি দিয়ে গঠিত? অ্যাডজাসেন্ট অ্যামাইনো অ্যাসিড রেসিডিউস ইন দা কোভ্যালেন্ট সিকোয়েন্স। তার মানে পাশাপাশি অ্যামাইনো অ্যাসিড গুলা মানে 21, 22, 23, 24 পাশাপাশি যারা আছে তারাই লিনিয়ার এপিটোপ তৈরি করতেছে। আর কনফরমেশনাল এপিটোপ কারা তৈরি করতেছে? অ্যামাইনো অ্যাসিড রেসিডিউস ব্রট ইনটু প্রক্সিমিটি
টু ওয়ান অ্যানাদার বাই ফোল্ডিং। তার মানে ফোল্ডিং এর পরে যারা কাছাকাছি আসতেছে তাদের দিয়ে হচ্ছে কনফর্মেশনাল এপিটোপ তৈরি হচ্ছে। আর রিঅ্যাকশনসটা দেখো, ডিপেন্ডেন্ট অন লিনিয়ার স্ট্রাকচারস অফ 6 অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, মানে পাশাপাশি যে 6টা বা 6টার মতো কাছাকাছি 5-6টা অ্যামাইনো অ্যাসিড আছে তাদের সাথে রিঅ্যাকশনটা হচ্ছে অ্যান্টিবডির। আর এখানে কি হচ্ছে যে তোমার 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, ঠিক আছে, যে ওই জায়গাটার শেপটা কি রকম সেটার উপর ডিপেন্ড করতেছে কনফর্মেশনাল এপিটোপের ক্ষেত্রে। আর অ্যাভেলেবিলিটি ফর অ্যান্টিবডি ইন্টারঅ্যাকশন, তাহলে কি মনে করো প্রোটিনটা প্রথমে ফোল্ডেড অবস্থায় ছিল, ঠিক আছে, ফোল্ডেড অবস্থায় ছিল, এটাকে আমরা প্রোটিনটা নরমালি ফোল্ডেড অবস্থায় ছিল, এটাকে আমরা ডিনেচার করে ফেললাম, ডিনেচার করে এরকম লিনিয়ার করে ফেললাম, ঠিক আছে। তাহলে ধরো লিনিয়ার এপিটোপকে যারা চিনে যে অ্যান্টিবডি গুলা, ওরা এটাকে চিনতে পারবে না, এখানে এখানে তো নরমালি চিনতে পারে, তাই না? আবার যখন এটাকে প্রোটিনটাকে ডিনেচার করে লিনিয়ার করে ফেলছি, এখানেও কিন্তু অ্যান্টিবডিটা বাইন্ড করতে পারবে, ঠিক আছে। মনে করো এই জায়গায় অ্যান্টিবডিটা বাইন্ড করতো, ঠিক আছে, যখন লিনিয়ার ফেললাম তখন কিন্তু সেম সিকোয়েন্সটা তো আছে, তাই না? সেম সিকোয়েন্সটা তো আছে, তার মানে ডিনেচার করা অবস্থায়ও কিন্তু অ্যান্টিবডি বাইন্ড করতে পারবে লিনিয়ার এপিটোপের ক্ষেত্রে। তার মানে becomes available on denaturation of change, প্রোটিনের 3D স্ট্রাকচার চেঞ্জ করে যদি সেটাকে লিনিয়ার করে ফেলি তাও কিন্তু ওই অ্যান্টিবডিটা বাইন্ড করতে পারবে, ঠিক আছে। আর কনফর্মেশনাল এপিটোপের কথা চিন্তা করো, যেই যেই অ্যান্টিবডিটা মনে করো এই যে এই কনফর্মেশনটাকে চিনতো, এখানে কিন্তু অনেক দূরের অ্যামাইনো অ্যাসিড কাছাকাছি আসার কারণে এই এপিটোপটা তৈরি হয়েছে, এটাকে চিনতো তোমার মানে একটা অ্যান্টিবডি। এখন এটাকে যখন আমরা লম্বা করে এরকম প্রাইমারি স্ট্রাকচার করে ফেলছি, যে ডিনেচার করে ফেলছি, তখন তো সেই এপিটোপটা কি আছে? আর এই এপিটোপটা চেঞ্জ হয়ে গেছে না, অ্যামিনো অ্যাসিড গুলো তো অনেক দূরে দূরে চলে গেছে, তার মানে ওই এপিটোপটা আর আগের মতো নাই, এখানে কনফর্মেশনাল এপিটোপটা নাই, ঠিক আছে। তার মানে এই কনফর্মেশনাল এপিটোপকে যে অ্যান্টিবডি চিনে তারা কেবলমাত্র এই ফোল্ডেড অবস্থায় চিনতে পারে, এরা ডিনেচার্ড অবস্থায় চিনতে পারে না। ক্লিয়ার? বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। ওকে, এবার আসি আমরা দেখি টি সেল কিভাবে তোমার অ্যান্টিজেনকে চিনে। টি সেল কি তোমার সরাসরি অ্যান্টিজেনকে চিনতে পারে? কেউ একজন বলো। মনে করো একটা ব্যাকটেরিয়া ঢুকলো বডিতে, এখন টি সেল কি সরাসরি ওই ব্যাকটেরিয়াটাকে চিনে ফেলতে পারবে? ব্যাকটেরিয়ার প্রোটিনকে চিনতে পারবে, বাইন্ড করতে পারবে? টি সেলের যে রিসেপ্টর আছে সেটা কি পারবে? পারবে না। পারবে না। তাহলে কিভাবে পারবে, কখন পারবে? স্যার ওই যে ও দেখাইতে হবে। ব্যাকটেরিয়াটাকে এনগালফ করলো, এটা ম্যাক্রোফাজের ডিএনএ মানে নিউক্লিয়াস, আর এটা হচ্ছে সেই ব্যাকটেরিয়াটাকে, এটাকে এনগালফ করে প্রসেস করবে, প্রসেস করে ছোট ছোট পেপটাইড তৈরি করবে, ঠিক আছে। ব্যাকটেরিয়ার যে প্রোটিন গুলো আছে সেটাকে ভেঙে ভেঙে ছোট ছোট পেপটাইড তৈরি করবে, পেপটাইড তৈরি করে ও কি করবে, তার সারফেসে এগুলোকে প্রেজেন্ট করবে, ঠিক আছে। মনে করো সারফেসে তার এমএইচসি মলিকিউল দিয়ে সে কি করবে, এগুলোকে প্রেজেন্ট করবে, তাই না? এমএইচসি প্রোটিনের কথা শুনছি আমরা, এই এমএইচসি গুলার সাথে যেই পেপটাইড গুলোকে প্রেজেন্ট করতেছে এগুলোকেই কেবলমাত্র টি সেলরা চিনতে পারে, ঠিক আছে। টি সেলের গায়ে যে টিসিআর আছে এটা কি করে তোমার এমএইচসির সাথে যারা কমপ্লেক্স করা অবস্থায় পেপটাইড আছে ওদেরকেই চিনতে পারে। এটা হচ্ছে বি সেলের সাথে এটা পার্থক্য, তাই না? বি সেল সরাসরি কিন্তু প্রোটিনের সাথে গিয়ে বাইন্ড করতে পারে, ও কিন্তু ওকে কেউ প্রেজেন্ট করতে হয় না। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা দুই ধরনের টি সেলের কথা দেখছিলাম, যে সিডি4 আর সিডি8 টি সেল, তাই না? সিডি4 কোন এমএইচসির সাথে কমপ্লেক্স করা পেপটাইডকে চিনবে? এমএইচসি 1 না 2? 2 2, তাই না? তাহলে দেখো এই যে এমএইচসি 2 এর সাথে কমপ্লেক্স করা অবস্থায় এই যে 13 থেকে 18 অ্যামাইনো অ্যাসিডের একটা তোমার পেপটাইডকে যখন কমপ্লেক্স করে এমএইচসি 2 প্রেজেন্ট করবে তখনই কেবলমাত্র সিডি4 টি সেল চিনতে পারে, ঠিক আছে। তার মানে এমএইচসি 2 যেই পেপটাইড গুলোকে দেখায় সেগুলোর সাইজ হচ্ছে 13 থেকে 18 অ্যামাইনো অ্যাসিড, এমএইচসি 2 পাতো এতে। আর সিডি8 সাইটোটক্সিক টি সেল যারা আছে ওরা কিন্তু এমএইচসি 1 এর সাথে চিনে, ওরা কিন্তু সিডি8 এর মানে এমএইচসি 2 এর সাথে বাইন্ড করতে পারে না, এদের রিসেপ্টর গুলা, তাই না? তাহলে এই এমএইচসি 1 যেই পেপটাইড গুলাকে দেখাবে সেগুলোর শেপ হচ্ছে 8 থেকে 10 অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। এই পেপটাইডটাকে তখন এই টি সেলটা চিনতে পারলো, ঠিক আছে। এখন আমাকে বলো যে এমএইচসি 1 আর 2, এমএইচসি 1 কাদের সারফেসে থাকবে? এটা অনেক আগে বলছিলাম তোমাদেরকে, কোন সেলের সারফেসে এমএইচসি 1 থাকে বলতে পারবে কেউ?
সব নিউক্লিয়েটেড সেলের সারফেসেই কিন্তু MHC1 আছে, তাই না? MHC1 হচ্ছে মানে সব সেল ভাইরাস দিয়ে ইনফেক্টেড হইতে পারে, তাই না? পারে না কি পারে না? ভাইরাস সব সেলকে ইনফেক্ট করতে পারে। তার কারণে এই যখন একটা সেল ভাইরাস দিয়ে ইনফেক্টেড হবে, ও কি করবে তখন MHC1 দিয়ে এই যে ওর সারফেসে দেখাই দিল টি সেলকে যে এই ধরনের একটা এপিটোপ ফরেন একটা জিনিস আমার বডিতে আছে, ওই সেলের ভিতরে ইনফেক্ট করছে। তখন CD8 টি সেলকে, এটা তো সাইটোটক্সিক সেল, তাই না? ও কি করবে দেখো ভাইরাস ইনফেক্টেড সেলটাকে কিল করে দেয়। সাইটোটক্সিসিটিতে এটাই, তাই না? আর MHC2 যারা এক্সপ্রেস করে তারা হচ্ছে সবাই প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কারা কারা প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলো কেউ একজন, বলো। ডেনড্রাইটিক সেলের নাম শুনছো না? এগুলো তো পড়ছিলে, এগুলো দিয়ে উপরে পরীক্ষাও দিছো, ভুলে গেছো সবাই। ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফাজ, বি সেল, তাই না? এরা হচ্ছে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এরা হচ্ছে MHC2 এর সাথে কমপ্লেক্স করে CD4 হেল্পার টি সেলের কাছে অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে। ওকে, তাহলে বি সেল আর টি সেলের অ্যান্টিজেন রিকগনিশনটা কিন্তু আলাদা, তাই না? এখানে দেখো পার্থক্যটা আমরা দেখি যে ইন্টারঅ্যাকশন উইথ অ্যান্টিজেন। বি সেল কি করে দেখো, অ্যান্টিজেনের ইন্টারঅ্যাকশনে কি কি থাকে, যে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি থাকলেই হচ্ছে বি সেলের বেলাতে। আর টি সেলের বেলাতে কি কি থাকে, তিনটা জিনিস, যে টি সেল রিসেপ্টর লাগবে, ঠিক আছে? এই যে এখানে টি সেল রিসেপ্টর কোনটা, এটা হচ্ছে টি সেল রিসেপ্টর, টি সেলের সারফেসে এই যে এই জিনিসটা আছে, এটা প্লাস এই যে এপিটোপ প্লাস MHC, তাহলেই কিন্তু টি সেল চিনতে পারতেছে, তাই না? তিনটা জিনিস লাগতেছে, টার্নারি কমপ্লেক্স অফ টি সেল রিসেপ্টর, অ্যান্টিজেন এন্ড MHC মলিকিউল। আর দেখো বাইন্ডিং অফ সলিউবল অ্যান্টিজেন, এটা বলতে কি বুঝাচ্ছি, মানে মনে করো যে আমাদের ব্লাডের ভেতরে ঘুরতেছে একটা প্রোটিন, মানে টোটাল বড় একটা প্রোটিন, একটা ফরেন ব্যাকটেরিয়াল প্রোটিন, এটা আমাদের ব্লাডের ভেতরে সার্কুলেট করতেছে। এটাকে কি টি সেল চিনতে পারবে না বি সেল চিনতে পারবে? কে পারবে? স্যার বি বি সেল। সেল চিনতে পারবে, তাই না? কারণ বি সেল তো সরাসরি বি সেল তোমার নেটিভ প্রোটিনকে চিনে ফেলতে পারে। তাহলে বি সেল বাইন্ড করতে পারবে আর টি সেল পারবে না। ইনভলভমেন্ট অফ MHC মলিকিউলস বি সেলের জন্য দরকার নাই, আর টি সেলের জন্য দরকার আছে, রিকোয়ার্ড টু ডিসপ্লে প্রসেসড অ্যান্টিজেন। আর কেমিক্যাল নেচার অফ অ্যান্টিজেন্স, মানে অ্যান্টিজেন গুলো কোন ধরনের অ্যান্টিজেনকে বি সেল চিনতে পারে, যে প্রোটিন, পলিস্যাকারাইডস আর লিপিড, তাই না? এরা যদি অ্যান্টিজেন হিসেবে কাজ করে তাহলে এদের সবাইকেই বি সেল চিনতে পারে। কিন্তু টি সেল দেখো মোস্টলি প্রোটিনকে চিনতে পারে, ঠিক আছে? টি সেল প্রধানত প্রোটিনকে চিনে, কারণ প্রেজেন্ট যে করতে হয়েছে প্রোটিনকে প্রেজেন্ট প্রসেস করেই তো তোমার এই পেপটাইড গুলো তৈরি হয়েছে, তাই না? ছোট ছোট পেপটাইড তো শুধুমাত্র প্রোটিন থেকেই পাওয়া যায়, তাই না? পেপটাইড কি তোমার, ধরো স্টার্চ, স্টার্চ কি কার্বোহাইড্রেটের ভেতরে কি তুমি কোনো অ্যামাইনো অ্যাসিড পাবা? পাবা না না। স্যার। তার মানে পেপটাইড আসছে প্রোটিন থেকে, তাহলে প্রোটিনকে প্রসেস করে পেপটাইড তৈরি হয়েছে। তার মানে টি সেল শুধুমাত্র মোস্টলি প্রোটিনকেই চিনতে পারে, বাট সাম লিপিডস এন্ড গ্লাইকোলিপিড কেও চিনতে পারে যদি ওরা MHC লাইক মলিকিউল দিয়ে প্রেজেন্ট হয়, ঠিক আছে? তার মানে লিপিড আর গ্লাইকোলিপিড এরাও যদি অন্য একটা প্রসেসিং এর মাধ্যমে আসতে পারে MHC লাইক মলিকিউল, নট MHC1 MHC2 বলতেছি, সেটার সাথে কিন্তু লিপিড বা গ্লাইকোলিপিড বাইন্ড করতে পারে না। তারা কার সাথে পারে? MHC লাইক, MHCর মতো অন্য যদি সেল সারফেস তোমার এরকম প্রোটিন থাকে তাহলে সেটার সাথে ওরা এই ধরনের লিপিড আর গ্লাইকোলিপিডের কেউ চিনতে পারে, ঠিক আছে? আর দেখো এপিটো প্রপার্টিসটা দেখো, এই যে অ্যাক্সেসিবল, মানে তোমার সহজে খুঁজে পাওয়া যায় এই ধরনের এপিটোপ। হাইড্রোফিলিক, মোবাইল পেপটাইডস কন্টেইনিং সিকোয়েন্সিয়াল ও নন সিকোয়েন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। বুঝতে পারছো? সিকোয়েন্সিয়াল, নন সিকোয়েন্সিয়াল, এটা কোন 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 এপিটোপকে বলতেছি? সিকোয়েন্সিয়াল মানে কোনটা এখানে বলো, সিকোয়েন্সিয়াল কোনটা, নন সিকোয়েন্সিয়াল কোনটা? কন্টিনিউয়াস। সিকোয়েন্সিয়াল হচ্ছে কন্টিনিউয়াস আর নন কন্টিনিউয়াস, সিকোয়েন্সিয়াল ডিসকন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস। তাই না? দুই ধরনের এই ধরনের এপিটোপকেই চিনতে পারে। আর টি সেল কাকে চিনতেছে? ইন্টারনাল লিনিয়ার পেপটাইড। তার মানে এটা একটা প্রোটিনের কোথায় আছে সেটা ডিপেন্ড করবে না, প্রসেস হওয়ার পরে কি প্রোটিনটা যখন মনে করো এই ধরনের একটা বড় একটা ফোল্ডেড প্রোটিন, এটা প্রসেস হওয়ার পরে এটা ছোট ছোট অনেকগুলা পেপটাইড হইলো, তাই না? এর প্রত্যেকটা পার্ট থেকেই তো তোমার এপিটোপ তৈরি হইতে পারে, তাই না? কিন্তু বি সেল তো চিনতে পারে যাদের সাথে বাইন্ড করা সম্ভব, ঠিক আছে? এইসব জায়গায় মনে করো ভিতরের এই জায়গাটা, এটার সাথে কিন্তু বি সেল বাইন্ড করতে পারবে না, তাই না? কারণ এটা প্রোটিনের মানে 3D স্ট্রাকচারের, এটা একটা ভিতরের জায়গায় আছে, বি সেল সহজে এটা এখানে অ্যাক্সেস পাচ্ছে না। কিন্তু টি সেল কে যখন প্রসেস করে প্রেজেন্ট করা হচ্ছে, এই পুরা প্রোটিনটাকেই তো তোমার ছোট ছোট টুকরো করে ফেলা হয়েছে, তাই না? তাহলে এই জায়গা থেকেও তো অনেকগুলো টুকরা হয়েছে, তাহলে এগুলাকেও টি সেল চিনতে পারতেছে।
ওকে, সমস্যা আছে কারো? বুঝতে পারছো এটা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার আসো আমরা এক ধরনের মলিকিউলকে দেখি যাকে আমরা বলছি হ্যাপটেন। ঠিক আছে, হ্যাপটেন বলার আগে তোমরা আমাকে বলো যে ইমিউনোজেনিসিটি আর অ্যান্টিজেনিসিটির পার্থক্যটা বলো। কেউ একজন বলো। কিশোর কই? কিশোর বলো। আসো কিশোর, বলতে পারবা অ্যান্টিজেনিসিটি ইমিউনোজেনিসিটির পার্থক্য? অন্য কেউ? অ্যান্টিজেনিসিটি মানে কি? বি সেল বা টি সেল রিসেপ্টরের সাথে শুধুমাত্র বাইন্ড করতে পারার যে ক্ষমতা, সেটাই হচ্ছে অ্যান্টিজেনিসিটি, তাই না? কিন্তু ইমিউনোজেনিসিটি মানে কি? যে ওই ফরেন বডিটা যখন বডিতে ঢুকবে, ফরেন পার্টিকেলটা ওইটার এগেইনস্টে তৈরি হইতে হবে স্পেসিফিক ভাবে, তাই না? মনে করো যেটা ইমিউনোজেন হইলে সেটার এগেইনস্টে স্পেসিফিক ভাবে বডিতে তৈরি হয়, আর অ্যান্টিজেন যেটার অ্যান্টিজেনিসিটি আছে ও কিন্তু তার এগেইনস্টে তৈরি না হইলেও সে বাইন্ড করে ফেলতে পারে। এটা হচ্ছে অ্যান্টিজেনিসিটি আর ইমিউনোজেনিসিটির পার্থক্য। তাহলে এইরকম আমরা একটা মলিকিউল দেখবো যেটা হচ্ছে তোমার হ্যাপটেন। ঠিক আছে, হ্যাপটেনের অ্যান্টিজেনিসিটি আছে কিন্তু ইমিউনোজেনিসিটি নাই। ঠিক আছে, হ্যাপটেন কি তাহলে? দেখো, হ্যাপটেনটা হচ্ছে স্মল অর্গানিক মলিকিউল দ্যাট আর অ্যান্টিজেনিক বাট নট ইমিউনোজেনিক। তার মানে কি? তুমি যদি একটা হ্যাপটেন মলিকিউলকে বডিতে, মনে করো মাইসে ঢুকাই দিলা, ঠিক আছে, একটা হ্যাপটেনকে যখন মাইসে ঢুকালা, তখন ওই হ্যাপটেনের এগেইনস্টে কিন্তু কোনো অ্যান্টিবডি রেসপন্স তৈরি হবে না। হইলে তো সেটা ইমিউনোজেনিক হইতো, তাই না? কারণ কিন্তু এখানে আমরা বলতেছি কি হ্যাপটেনের ইমিউনোজেনিসিটি নাই, এটা অ্যান্টিজেনিক। তার মানে কি অ্যামাইনোর সাথে মানে অ্যান্টিবডির সাথে বাইন্ড করতে পারবে যদি মাইসের বডিতে অলরেডি একটা অ্যান্টিবডি তৈরি হওয়া থাকে, যেটা তোমার হ্যাপটেন ওই হ্যাপটেনকে চিনতে পারে। ঠিক আছে, কিন্তু হ্যাপটেন নতুন করে কোনো বি সেলের ম্যাচুরেশন করাইতে পারবে না। তার মানে হ্যাপটেন তুমি যদি মাইসের ভেতরে ইনজেক্ট করো, এটা নতুন করে কোনো বি সেল বা টি সেলের প্রলিফারেশনকে এটা হেল্প করবে না। যদি অলরেডি তৈরি হওয়া থাকে তাহলে সেটার সাথেই কেবলমাত্র হ্যাপটেন বাইন্ড করতে পারে। ঠিক আছে, হ্যাপটেনরা হচ্ছে স্মল অর্গানিক মলিকিউল। মনে করো মানে খুবই ছোট, যে আমরা ধরো কার্বন ডাইঅক্সাইডের কথা জানি, তাই না? মানে তোমাদেরকে উদাহরণ দিছিলাম যে একটা প্রোটিনের ভেতরে কি অনেকগুলো তোমার অ্যামাইনো অ্যাসিড না? এক একটা অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো অ্যাটম দিয়ে তৈরি, তাই না? অনেকগুলো, অনেক কার্বন, অনেক হাইড্রোজেন, অনেক অক্সিজেন, অনেক নাইট্রোজেন দিয়ে তৈরি এক একটা প্রোটিন। কিন্তু এই যে স্মল অর্গানিক মলিকিউল হ্যাপটেনের কথা বলতেছি, এগুলো মনে করো যে খুবই অল্প কয়েকটা, মানে খুবই একটা কেমিক্যাল কম্পাউন্ড মনে করো। ঠিক আছে, মনে করো এই যে নর্মাল বেনজিনের মতো একটা কেমিক্যাল কম্পাউন্ড। ঠিক আছে, C6H6, 6টা কার্বন 6টা হাইড্রোজেন। মানে হ্যাপটেনরা হচ্ছে খুবই ছোট অর্গানিক মলিকিউল। আর আমরা কি দেখছিলাম যে অ্যান্টিজেন, ভালো অ্যান্টিজেন হওয়ার শর্ত কি? মানে যত বেশি বড় হবে মলিকুলার ওয়েট, যত বেশি হবে তত বেশি এটা অ্যান্টিজেনিসিটি বেশি, তাই না? তত ভালো অ্যান্টিজেন। কিন্তু হ্যাপটেনরা খুবই ছোট, যার কারণে এদের ইমিউনোজেনিসিটি নাই। এরা কি করতে পারে? শুধুমাত্র অ্যান্টিবডির সাথে গিয়ে বাইন্ড করে ফেলতে পারে, কিন্তু এরা নতুন করে ইমিউন রেসপন্স তৈরি করতে পারে না। ঠিক আছে, তাহলে দেখো, বাই ইটসেলফ মানে হ্যাপটেন একা একা ক্যানট ফাংশন অ্যাজ এন ইমিউনোজেনিক এপিটোপ। ঠিক আছে, শুধুমাত্র একা হ্যাপটেন কিন্তু এপিটোপ হিসেবে কাজ করতে পারে না। বাট ওয়েন মাল্টিপল মলিকিউলস অফ এ সিঙ্গেল হ্যাপটেন আর কাপলড টু এ ক্যারিয়ার প্রোটিন, তার মানে কি যখন আমরা একটা বড় প্রোটিনের সাথে এটাকে অ্যাড করে দিব, কনজুগেট করে দিব, ঠিক আছে, হ্যাপটেনটাকে, যে ছোট হ্যাপটেনের কথা বলতেছি, এটাকে যদি আমরা অনেক বড় একটা প্রোটিনের সাথে অ্যাড করে দিই, তাহলে কিন্তু এটা একটা তোমার ইমিউনোজেন হিসেবে কাজ করতে পারে। তাহলে এটার এগেইনস্টে অ্যান্টিবডি রেসপন্স তৈরি হইতে পারে। ঠিক আছে, যেটা কাপলড টু এ ক্যারিয়ার প্রোটিন অর নন ইমিউনোজেনিক হোমোপলিমার। হোমোপলিমার বলতে কি কি মানে মনে আছে কারো? অ্যান্টিবডি লেকচারে বলছিলাম হোমোপলিমার, মনে আছে কারো? যে মানে সিঙ্গেল একটা জিনিসেরই রিপিট, মনে করো অনেকগুলা লাইসিন, ঠিক আছে, পলিলাইসিন, এরা কিন্তু ভালো অ্যান্টিজেন না একা একা। তাহলে এখানে আমরা দেখতেছি কি হ্যাপটেনও একাও কিন্তু ভালো তোমার মানে ইমিউনোজেনিক না, হ্যাপটেনের এগেইনস্টেও কিন্তু অ্যান্টিবডি রেসপন্স তৈরি হয় না। কিন্তু হ্যাপটেনকে যদি একটা অন্য প্রোটিন, ক্যারিয়ার প্রোটিনের সাথে আমরা কনজুগেট করে দিই, অথবা একটা হোমোপলিমার যেটা নিজে একা ইমিউনোজেনিক না, কিন্তু সেটার সাথে আমরা হ্যাপটেনকে ধরো ট্যাগ করে দিলাম, তাহলে কিন্তু এই জিনিসটা ইমিউনোজেনিক। ঠিক আছে, এই দুইটা জিনিসই কিন্তু ইমিউনোজেনিক হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, তার মানে দেখো, দ্য হ্যাপটেন বিকামস অ্যাক্সেসিবল টু দ্য ইমিউন সিস্টেম এন্ড ক্যান ফাংশন অ্যাজ এন ইমিউনোজেন। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি যে এইরকম একটা এক্সপেরিমেন্ট দেখি কি
ওখানে কি হয়েছে দেখো, অ্যানিমালস ইমিউনাইজ উইথ সাচ এ কনজুগেট, মানে হ্যাপটেন আর ক্যারিয়ারের যে কনজুগেট প্রডিউস অ্যান্টিবডিজ স্পেসিফিক ফর দ্য হ্যাপটেন ডিটারমিনেন্ট। ঠিক আছে, মনে করো এই যে এটা হচ্ছে তোমার এই যে রেড যেই জিনিসটা, এটা হচ্ছে হ্যাপটেন। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাপটেন। আর এই যে ব্লু, টোটাল যে ব্লু জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ক্যারিয়ার প্রোটিন। ঠিক আছে, মনে করো এই রেড জিনিসটাকে, যখন শুধু রেড জিনিসটাকে আমরা ইনজেক্ট করব র্যাবিটে, তখন কিন্তু ভালো মানে ইমিউন রেসপন্স হয় না, তখন আমরা অ্যান্টিবডি পাই না এটাকে বাইন্ড করার মতো। কিন্তু এটাকে যখন আমরা এরকম ব্লু এর সাথে কমপ্লেক্স করা অবস্থায় যখন র্যাবিটে ইনজেক্ট করি, তখন আমরা দেখি কি 3 ধরনের অ্যান্টিবডি পাচ্ছি। একটা কি, যে ক্যারিয়ারের যে প্রোটিন গুলো ছিল, এখানে তোমরা যে 3-4 রকমের প্রোটিন দেখতে পাচ্ছ, এদেরকে চিনার জন্য অ্যান্টিবডি তো তৈরি হবেই, তাই না? প্রোটিনের এপিটোপের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয় নরমালি, যেটা হয় সেটা হইছে। প্লাস আরেকটা দেখতে পাচ্ছি যে অ্যান্টিবডিজ টু কনজুগেট অফ হ্যাপটেন এন্ড ক্যারিয়ার। তার মানে এই যে মানে যে তোমার এই যে প্রোটিনের ক্যারিয়ার প্রোটিন আর হ্যাপটেন যে কাছে আছে, এখানেও কিন্তু তাহলে এখানে হ্যাপটেন ডিএনপি, তাই না? ডিএনপি হচ্ছে একটা হ্যাপটেন, ডাইনাইট্রোফিনাইল। তোমার এটা হচ্ছে তোমার ডাইনাইট্রোফেনল। ঠিক আছে, মানে বেনজিনেরই একটা তোমার ডেরিভেটিভ। তাহলে এটা একটু হ্যাপটেন হিসেবে ইনজেক্ট করে দিচ্ছি শুধু হ্যাপটেন, তাহলে বডি তৈরি হচ্ছে না। আবার শুধু বিএসএ যখন আমরা ইনজেক্ট করতেছি, তখন যে অ্যান্টিবডি গুলো তৈরি হচ্ছে বিএস এর এগেইনস্টই তৈরি হচ্ছে। বিএসএ মানে কি? বোভাইন সিরাম অ্যালবুমিন, তাই না? কেন কি গরুর গরুর সাথে, তাই না? গরুর অ্যালবুমিনকে যখন শুধু গরুর অ্যালবুমিনকে আমরা তখন যে অ্যান্টিবডি, এরা শুধু গরুর অ্যালবুমিনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়েছে। কিন্তু আমরা যখন হ্যাপটেন কনজুগেট করি, আমরা
ভালো বলো। হ্যাঁ, কেন? কেন হয়েছে? কেন? স্যার 9। 9। আচ্ছা, বাকিগুলো আমি সিলেক্ট করে দিলাম। ধরো আরেকটা থেকে র্যান্ডমলি একটা 4 আসলো, আরেকটা থেকে মনে করো যে 2 আসলো, ঠিক আছে? তাহলে এখানে আমরা যে সংখ্যাটা পাচ্ছি ধরো সেটাকে আমরা লিখলাম 5941, ঠিক আছে? এটা এই এই এই- এই সংখ্যাটা আমরা পাচ্ছি র্যান্ডমলি নেওয়ার পর। এখন আবার কি করলাম, এটাকে শাফল করলাম, ঠিক আছে? কার্ড ডেকটাকে শাফল করলাম। শাফল করার পর ধরো আবার আমরা কি করলাম, যে 13টা থেকে আবার চুজ করলাম। চুজ করার পর মনে করো পরের বারে আমরা দেখলাম এখান থেকে 2 উঠলো, এখান থেকে 1 উঠলো, এখান থেকে 10 উঠলো, এখান থেকে মনে করো যে 9 উঠলো। তাহলে আবার এখানে আমরা অন্য আরেকটা কম্বিনেশন পাচ্ছি না? তার জি মানে স্যার। এই যে আমরা 4টা সেম যে সেট আছে, মনে করো এটা হচ্ছে একটা সেট, তাই না? সবগুলা ক্লাব হচ্ছে একটা সেট। এখান থেকে যে কোনো একটা নিলাম, আবার এখান থেকেও যে কোনো একটা নেওয়া যায়, এখান থেকেও যে কোনো একটা নেওয়া যায়, এখান থেকেও যে কোনো একটা নেওয়া যায়। তার মানে প্রত্যেকটা থেকে র্যান্ডম কম্বিনেশন পাইতে পারি, তাই না? তার মানে সেম এই এখানে কিন্তু 13টা সব সব আইজিডির কনস্ট্যান্ট রিজিয়ন তো একই, তাই কি না? জি সব স্যার। আইজিডির কনস্ট্যান্ট রিজিয়ন তো সি গামা, তাই না? কিন্তু ওদের ভ্যারিয়েবল রিজিয়ন গুলো তো আলাদা, আলাদা না? যে আলাদা এপিটোপকে চেনার জন্য ভ্যারিয়েবল রিজিয়ন গুলো আলাদা না? তাহলে এই যে মানে 100 কোটি অ্যান্টিবডির কথা বলতেছি, কয়েকশো কোটি, এদের সবার ভ্যারিয়েবল রিজিয়নটাই হচ্ছে আলাদা। তাহলে এই ভ্যারিয়েবল রিজিয়নটা আলাদা হইতে পারে তখনই যখনই তোমার এইরকম কম্বিনেশন হওয়া সম্ভব। আমরা কি দেখি, যে ভ্যারিয়েবল রিজিয়নটা যেই জায়গা থেকে তৈরি হয়, ঠিক আছে? মনে করো এই যে আমরা টোটাল এই 3টা জিন, ঠিক আছে, BDH, এই 3টা জিন একসাথে মিলে কি করে ভ্যারিয়েবল রিজিয়নটাকে তৈরি করে। বুঝতে পারছো? যে এখানে দেখো, এখানে মনে করো যে অনেকগুলো ছোট ছোট সেগমেন্ট আছে। ভি ভি যেই জিনটা আছে, যেই জিনিসটা, সেখানে অনেকগুলো ছোট ছোট সেগমেন্ট। এটাকে তোমরা নাম্বার দাও, মনে করো যে 1 2 3 4 5, ঠিক আছে? মনে করো অনেকগুলো, এরকম অনেকগুলো আছে। কতটা আছে সেটা আমরা পরের স্লাইডে দেখতেছি। এরকম ভি এর ভিতর অনেকগুলো সেগমেন্ট, তারপর ডি এর ভিতরেও এরকম অনেকগুলো সেগমেন্ট আছে ছোট ছোট, দেখতেছো? জে এর ভিতরেও অনেকগুলো এরকম ছোট ছোট সেগমেন্ট আছে। এখন কি হয়, যখন বি সেল ম্যাচুরেশন হয় তখন কি হয়, এই যে এই জিনগুলা কাছাকাছি চলে আসে। কার কাছাকাছি চলে আসে? মনে করো যে এই এক একটা সেগমেন্ট এরকম কাছাকাছি চলে আসে। তার মানে কি, এদের ভিতর রিকম্বিনেশন হয়। যখন বিসেল ম্যাচুরেশন হয়, মানে একটা বিসেলের কথা চিন্তা করো, একটা বিসেল তো এক ধরনের অ্যান্টিবডিকে তৈরি করবে, তাই না? তার মানে ওই বিসেল থেকে যে অ্যান্টিবডি গুলো তৈরি হবে সেটার ভ্যারিয়েবল রিজিয়ন তৈরি তো হবে নিশ্চয়ই একটা জিন থেকে। তাহলে যেই জিন থেকে তৈরি হবে সেখানে কি হয়, যে আমরা এখানে যে এরকম দেখলাম কম্বিনেশন হচ্ছে, তাই না? যে প্রত্যেকটা সেট থেকে আমরা একটা একটা করে নিচ্ছি, তাহলে প্রতিবার আমরা আলাদা আলাদা কম্বিনেশন পাচ্ছি। এখানেও কিন্তু সেই সেম ভাবে কম্বিনেশনটা হচ্ছে আলাদা আলাদা। প্রত্যেকবার কম্বিনেশন আলাদা হওয়ার কারণেই দেখো, মনে করো এখানে এই যে এটা হচ্ছে মনে করো 10 নাম্বার ডি, ঠিক আছে? 10 নাম্বার ডি এর সাথে মনে করো এখানে 1 নাম্বার জে এর প্রথমে কম্বিনেশন হচ্ছে, ঠিক আছে? ডিজে রিঅ্যারেঞ্জমেন্ট হইলো, ডিজে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে এটা কাছাকাছি চলে আসছে, ঠিক আছে? 10 নাম্বার ডি আর 1 নাম্বার জে কাছাকাছি চলে আসছে। এখন আবার মনে করো যে এখানকার 35 নাম্বার যেই তোমার ভি আছে সেটার সাথে এই রিজিয়নটার রিকম্বিনেশন হয়েছে, মানে একসাথে হয়ে গেছে। তার মানে ফাইনালি এই জায়গাটা থেকেই ভ্যারিয়েবল রিজিয়নটা তৈরি হবে, ঠিক আছে? এই জায়গা থেকে তোমার এই যে হেভি চেইনের এই ভ্যারিয়েবল রিজিয়নটা দেখতেছো, এটা তৈরি হয়েছে। তার মানে এখানেও তো একটা কম্বিনেশন হওয়া সম্ভব, তাই না? 35-এর সাথে যদি 10 বাইন্ড না করে যদি এখানে মনে করো 12 বাইন্ড করতো, কিন্তু এটা একই থাকতো, তাহলে অন্য একটা স্পেসিফিসিটি হয়ে যেত না এই ভ্যারিয়েবল রিজিয়নটার? এই জি জিনিসটা বুঝতে স্যার। পারছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার যে তোমার অ্যান্টিবডির তোমার মানে এত ডাইভার্সিটি কিভাবে হচ্ছে। যে আমরা দেখলাম যে কার্ডের ভেতরে যেমন যেমন অনেকগুলো কম্বিনেশন হওয়া সম্ভব, এই যে
ভি, এটা হচ্ছে একটা লোকাস, মানে এখান থেকে এই যে ভিএইচ, মানে এটা কিন্তু এই ভিএইচ না, ঠিক আছে? এখানে যে ভ্যারিয়েবল এইচ, এটা কিন্তু তোমার এই ভিএইচ কিন্তু সেই ভিএইচ না। এই এই ভিএইচ যে তৈরি হয়েছে, এখানে টোটাল তিনটা জিনিস যুক্ত আছে, এটা হচ্ছে ভি, ডি আর জে, ঠিক আছে? এই তিনটা জিনিস, এই তিনটা জিন একসাথে হয়ে টোটাল ভিএইচ কে তৈরি করছে। তার মানে ভিএইচ এর ভিতরেও আবার ভিএইচ আছে, ঠিক আছে? এটা একটা অন্য ভিএইচ, এটা হচ্ছে ভিএইচ জিন। তার মানে জেএইচ, ভিএইচ, ডিএইচ এরা একসাথে হয়ে টোটাল ভ্যারিয়েবল, এই হেভি চেইনের ভ্যারিয়েবল জিনিসটাকে তৈরি করলো, ঠিক আছে? ভ্যারিয়েবল রিজনটাকে তৈরি করছে। তার মানে প্রথমে ডি আর জি চেইনের রিঅ্যারেঞ্জমেন্ট হয়, ডি আর জি সেগমেন্ট গুলোর রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তারপরে এটা যখন কাছাকাছি চলে আসছে এই জিনিসটার সাথে অন্য আরেকটা ভি এর রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তখনই আমাদের মানে ওই বিসেলের ভেতরে এই এই জিনিসটা রেডি হয়ে গেছে, ঠিক আছে? তখন ওই বিসেলের ডিএনএটা এইরকম হয়ে গেছে, পার্মানেন্টলি এইরকম হয়ে যায়, ঠিক আছে? মনে করো আশেপাশে যেগুলোই থাকুক না কেন, ডাজন্ট ম্যাটার যে এখানে কি আছে ওই পাশে কি আছে, সেটা ম্যাটার করবে না। ম্যাটার করবে কি, যে ফিউশন হওয়ার পরে কোন কম্বিনেশনটা ফিউজড হইলো, ঠিক আছে? ভিডিজে এর কোন কম্বিনেশনটা তৈরি হইলো, ঠিক আছে? মানে ডিএনএ তেই কিন্তু এই চেঞ্জটা চলে আসছে। বিসেল ম্যাচুরেশন যখন হয়, মনে করো বিসেল তো ডেভেলপমেন্টের অনেকগুলো স্টেপ আছে, তাই না? মনে করো স্টেম সেলে থাকে এরকম যে প্রত্যেকটা আলাদা আলাদা, কিন্তু বিসেল যখন ম্যাচিউর হয়ে প্লাজমা সেল হয়ে গেল, ওই প্লাজমা সেলটা ডিএনএ কিন্তু এইরকম, ঠিক আছে? ওইটা চেঞ্জ হয়ে এই যে এখানে এইরকম হয়ে গেছে, তিনটে একসাথে হয়ে চলে আসে। তখন এখান থেকে কি হবে, এই জিনটা ট্রান্সক্রিপশন হয়ে একটা এমআরএনএ হবে, এমআরএনএ থেকে প্রোটিন হবে, সেই প্রোটিনটাই কি অ্যান্টিবডির তোমার এই ভ্যারিয়েবল রিজনটাকে তৈরি করলো। ক্লিয়ার? যে হেভি চেইন, মানে এখানে দেখাইলাম শুধু হেভি চেইনের ব্যাপারটা, যে হেভি চেইনের কিভাবে হচ্ছে। এখন আবার লাইট চেইনেও কিন্তু একই রকম ভাবে কম্বিনেশন হওয়া সম্ভব, কিন্তু লাইট চেইনে কিন্তু শুধুমাত্র ডি আর জে এর কম্বিনেশন হয়, ওখানে কিন্তু ভি রিজিয়নটা নাই, ঠিক আছে? তাহলে লাইট চেইনে হচ্ছে শুধুমাত্র ডি আর জে এর কম্বিনেশন, আর হেভি চেইনে ভি, ডি, জি তিনটারই কম্বিনেশন হচ্ছে। এই জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা এখানে ওই যে যেই জিনিসগুলো বলছি তোমাদেরকে, ছোট্ট একটা উদাহরণ, যে হেভি চেইনের কিভাবে তোমার ইয়ে হচ্ছে, মানে রিঅ্যারেঞ্জমেন্টটা কিভাবে হচ্ছে সেটা দেখো। যে জার্ম লাইনের ক্ষেত্রে, এটা একটু তোমার নিচু করি, দেখো জার্ম লাইন, জার্ম লাইন মানে কি, আমাদের বডির সব সেলে এই ধরনের অবস্থায় আছে, ঠিক আছে? কোন ধরনের অবস্থায়, যে আলাদা আলাদা অবস্থায় আছে, মানে ভিডি জে তিন ধরনের, এই এই তিনটার কম্বিনেশনেই তো তোমার ভ্যারিয়েবল রিজনটা তৈরি হচ্ছে, তাই না? বি সেল ছাড়া সব সেলে কিন্তু, অথবা বি সেলের আনডিফারেন্সিয়েটেড, মানে শুরুর দিকের যে ধাপগুলা, ঠিক আছে? মনে করো এই যে প্রি বি সেল হয়, প্রো বি সেল হয়, এগুলো তোমরা দেখবা সামনের, তোমরা ইয়াতে দেখবা, যখন অন্য ইয়ারে গেলে, অন্য সেমিস্টারে তোমাদেরকে যখন ইমিউনোলজি, অ্যাডভান্সড ইমিউনোলজি পড়ানো হবে, তখন তোমরা দেখবা জিনিসগুলা, যে তখন আরো ডিটেইলে তোমাদেরকে দেখানো হবে। এখানে আমি বেসিক একটা তোমাদেরকে মানে ধারণা দিচ্ছি, যে এই যে ভিডি জে, এই তিনটা জিনিসেরই অনেকগুলা পার্ট আছে, অনেকগুলো ছোট ছোট সেগমেন্ট আছে। যে এখানে ভি1 দেখতেছি, তাই না? ভিএইচ1 এরকম 2 3 4 5 এন পর্যন্ত থাকতে পারে, মানে একটা নির্দিষ্ট সংখ্যক আছে, তার মানে কিন্তু অনেকগুলো আছে। আবার এই যে ডি, ডি এরও কিন্তু অনেকগুলো সংখ্যা আছে, মাঝখানে অনেক ডট ডট, তার মানে অনেকগুলো তোমার সেগমেন্ট আছে এখানে, ছোট ছোট সেগমেন্ট। এই সেগমেন্ট গুলার জয়নিং হচ্ছে, জয়নিং হওয়ার ক্ষেত্রে যখন হেভি চেইনের জয়নিং হচ্ছে, তখন আমরা কি দেখতেছি, যে প্রথমে ডি আর জে এর জয়নিং হয়, ঠিক আছে? মনে করো এখানে ডি7 আর এখানে যে কোনো একটা, এই যে মানে জে সেগমেন্টের একটা জয়নিং হয়ে এই এই জিনিসটা হইছে, ঠিক আছে? এই জিনিসটা মনে করো যে পরে VH21 এর সাথে VDJ জয়নিং হয়ে গেছে, ডি আর জে জয়নিং হয়ে ডিজে হয়ে গেল, ডিজে এর সাথে ভি এর জয়নিং হয়ে VDJ হয়ে গেছে, তাই না? তাহলে ফাইনালি এই জিনিসটা আমরা পাইলাম, এই জিনিসটাই কেবলমাত্র ওই বিসেলে এটা ট্রান্সক্রিপশন হবে, ঠিক আছে? এখন দেখো এটা হচ্ছে, এটা দিয়ে তো ভ্যারিয়েবল রিজনটা হইলো, তাই না? এই যে ভ্যারিয়েবল রিজনের পরে কিন্তু তাও করতে পারি ঠিক মতো। টিভিতে দে, টিভি লাগবে। ম্যাডাম মিউট করে নেন। এটা এটা কি দেখো, এটা তো হচ্ছে শুধু ভ্যারিয়েবল রিজনের ব্যাপারটা আমরা এক্সপ্লেইন করলাম। তাহলে যে কনস্ট্যান্ট রিজন গুলো দেখো, সেটা কিন্তু এটার ভিতরে কি কোনো পার্থক্য আছে? এটা মনে করো যে সব সেলে এই মানে এই জিনিস সিকোয়েন্স গুলো সবার একই রকম, সব বি সেলের সি মিউ তো একই রকম, তাই না? সব আইজিএম এর কিন্তু মিউ সিকোয়েন্সটা একই, তাই না? তার মানে এটার সাথে যদি মিউ যোগ হয়, এটার সাথে যদি এই যে সি মিউ যোগ হয়, এটার স্প্লাইসিং হয়, তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি, তাহলে আমরা আইজিএম পাবো।
এটার সাথে যদি মনে করো এই যে এপসাইলনের হয় তাহলে আমরা কি পাবো আইজিই পাবো, তাই না? তার মানে এই যে ভ্যারিয়েবল রিজিয়নটা আছে সেটার সাথে কোন কনস্ট্যান্ট রিজিয়নটা যোগ হচ্ছে তার তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা অ্যান্টিবডির ক্লাস সাব ক্লাস গুলো পাচ্ছি, তাই কি না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই জিনিসটা বুঝতে পারছো এত বিভিন্ন রকম কম্বিনেশন কেন সম্ভব? এখন আমরা স্যার। দেখো যে এই যে দেখো হিউম্যানের ভেতরে দেখো কি আছে, 51টা ভি সেগমেন্ট আছে, ঠিক আছে? এই যে ছোট ছোট ভি এর এখানে দেখাচ্ছে না এন পর্যন্ত, এটা কিন্তু 51টা আছে হিউম্যানের ভেতরে, ঠিক আছে? আর ডি সেগমেন্ট আছে এরকম 27টা, আবার জে সেগমেন্ট আছে 6টা, ঠিক আছে? এখন এই তিনটা থেকে তুমি কি কম্বিনেশন পাবা? মনে করো যে এটার ভি এর একের সাথে ভি এর ধরো 1, ডি এর 1, জে এর 1, এটা একটা কম্বিনেশন। আবার ভি এর 1, ডি এর 1, জে এর 2, এটা একটা কম্বিনেশন। আবার ভি এর 1, ডি এর 2, জে এর 2, এটাও আলাদা আলাদা কম্বিনেশন, তাই না? প্রত্যেকটা এখানে তিনটা আলাদা কম্বিনেশন না? এখানে প্রত্যেকটা তিনটা কম্বিনেশনে কিন্তু তিনটা ডিফারেন্ট ভ্যারিয়েবল রিজিয়নকে তৈরি করতেছে, তাই না? এখন আমরা জি যদি এই স্যার। যে টোটাল কয়টা বিভিন্ন রকমের এই সেগমেন্ট গুলো আছে সেটাকে গুণ করে দাও, তাহলে গুণ করে দিলে আমরা পাচ্ছি 8262, ঠিক আছে? তাহলে 8262 রকমের বিভিন্ন রকম তোমার এই যে ভিডিজে জয়েনিং হওয়া সম্ভব, ঠিক আছে? এটাতে গেলো একটা, এটাতে গেলো শুধু হেভি চেইনের ব্যাপারটা। এখন কাপা চেইনের ক্ষেত্রে আসো, মানে লাইট চেইনের ক্ষেত্রে আসো। লাইট চেইন হচ্ছে দুই ধরনের, তাই না? কাপা আর ল্যামডা। তাহলে কাপা যেই তোমার লাইট চেইন গুলো তৈরি হয়, লাইট চেইনেরও কিন্তু আবার হেভি ভ্যারিয়েবল রিজিয়ন, কনস্ট্যান্ট রিজিয়ন আছে, আছে কিনা? আছে। লাইট চেইনের কনস্ট্যান্ট রিজিয়ন, ভ্যারিয়েবল রিজিয়ন আছে কিনা? জি স্যার। জি স্যার। ভ্যারিয়েবল রিজন আছে, তাই না? তাহলে ওটার কিন্তু ভ্যারিয়েবল রিজন একই ভাবে তৈরি হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এই যে ভি আর জে, আমি তোমাদেরকে ওখানে ডি আর জে এর কথা বলছিলাম, তাই না? আসলে হচ্ছে ভি আর জে, তাই না? ভুল বলে জি ফেলছি। স্যার। তাহলে ভি আর জে দেখো, লাইট চেইন গুলার যে তোমার ভ্যারিয়েবল রিজন হয় সেটা শুধুমাত্র এই যে ভি আর জে এর কম্বিনেশনে তৈরি হচ্ছে। এই যে কাপার আছে 40টা ডিফারেন্ট ভি, আর জে এর আছে তোমার মানে 5টা, ঠিক আছে? আর ল্যামডাতে দেখো ভি আছে 30টা, জে আছে 4টা। তাহলে এদেরও বিভিন্ন রকম একইভাবে মনে করো যে ভি 1, তারপরে জে 10, আবার মনে করো যে এটার 1, আবার এটার 9, তাহলে এরকম হয়ে কম্বিনেশন তৈরি হতে পারে। এখানে 200 বিভিন্ন রকমের কম্বিনেশন হওয়া সম্ভব। আবার ল্যামডাতেও একইভাবে 120 রকমের কম্বিনেশন হওয়া সম্ভব, ঠিক আছে? এটা গেল লাইট চেইনেরটা। এখন দেখো যে অ্যান্টিবডির যে তোমার প্যারাটোপ, এটা কি শুধুমাত্র হেভি চেইন বা শুধু লাইট চেইন? এটা তো না, দুইটা টোটাল। কম্বিনেশনেই তো তৈরি হচ্ছে, তাই না? তাহলে জি স্যার। এই যে বিভিন্ন রকমের জিনিস তৈরি হচ্ছে এদেরকে গুণ করে দাও। টোটাল গুণ করলে আমরা দেখতেছি 2.64 × 10⁶, প্রায় 26 লাখের মতো তোমার বিভিন্ন রকমের এই যে ভিডিজে মানে টোটাল সাইট তৈরি হইতে পারে। এখন আমি তোমাদেরকে বলছি কোটি কোটির কথা, এখন আমরা ফাইনালি কি দেখতেছি এখানে মাত্র 26 লাখ। তাহলে কোটি আর 26 লাখ, তাহলে তার মানে কি এত কম? মানে এখানে তো ভিডিজে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে শুধুমাত্র 26 লাখ বিভিন্ন রকমের প্যারাটোপ তৈরি হওয়া সম্ভব। এই কথাটা বুঝতে পারছো? এই কথাটা ক্লিয়ার যে জি ভিডিজে, স্যার। হেভি চেইন আর লাইট চেইনের ভিডিজে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে শুধু 26 লাখ বিভিন্ন রকমের এই যে প্যারাটোপ তৈরি হওয়া সম্ভব। এখন আমি যে বলছি কয়েকশো কোটি, সেটা কিভাবে হচ্ছে দেখো। আমরা এখন মাত্র এখানে এই দুইটা স্টেপের কথা বললাম, এই দুইটা স্টেপ দিয়ে যে আমরা দেখলাম 2.6 × 10⁶, তাই না? 2.6 মিলিয়ন বিভিন্ন রকমের প্যারাটোপ তৈরি হয়। কিন্তু হিউম্যানের ভেতরে এই দুইটা স্টেপ ছাড়াও আরো অনেকগুলো স্টেপ আছে, যেটা কি করে তোমার ওই ভ্যারিয়েবল রিজন গুলোর ভেতর ডাইভার্সিটি আনতে পারে। এটা তোমরা অ্যাডভান্সড ইমিউনোলজিতে, ইমিউনোলজি 2, 3 এগুলোতে দেখবা যে জাংশনাল ফ্লেক্সিবিলিটি, মানে এখন শুধু নামটা জেনে রাখো, এগুলো ডিটেইলে তোমাদেরকে ওখানে দেখানো হবে যে অ্যান্টিবডি ডাইভার্সিটি জেনারেশন কিভাবে হচ্ছে। এছাড়া আর কি দেখো, পি রিজিয়ন নিউক্লিওটাইড অ্যাডিশন, এন রিজিয়ন নিউক্লিওটাইড অ্যাডিশন, সোমাটিক হাইপার মিউটেশন, কম্বিনেটোরিয়াল অ্যাসোসিয়েশন অফ লাইট এন্ড হেভি চেইন, সবকিছু মিলিয়ে আমরা ফাইনালি মানে বিলিয়নস অফ ডিফারেন্ট অ্যান্টিবডি পাই। এটা তো হচ্ছে মিলিয়ন, 2.6 মিলিয়ন। মিলিয়নের চেয়ে 1000 গুণ বেশি হচ্ছে বিলিয়ন, ঠিক আছে? তার মানে এই সবগুলা ফ্যাক্টর একসাথে যখন কাজ করে তখন আমরা এই যে বিলিয়নস অফ ডিফারেন্ট অ্যান্টিবডি আমরা পাই। ক্লিয়ার আছে? এই জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কোনো প্রশ্ন আছে? না স্যার।
স্যার এখান থেকে স্যার আমাদের কোশ্চেন গুলো কিরকম আসতে পারে স্যার, যদি একটু কি ধারণা দেন। রকম আসতে পারে সেটা, এখানে তো ধরো আমি কোনো আমাদের মাইন্ডটাকে তো একটু সেট করতে হবে। মাইন্ডটাকে সেট, স্যার তোমার আমরা, তো আবার ওই যে প্রি ফাইনাল পরীক্ষা আছে তাই না? প্রি স্যার ফাইনাল, দুইটা পরীক্ষা স্যার, আমরা তো বুঝতেছি না স্যার কিভাবে এটা সম্ভব। হুম, এটা যাদের মাথা থেকে বাইরে এসে ওদেরকে জিজ্ঞাসা করতে হবে। স্যার আমাদের যে শিক্ষক ওনাদেরও তো স্যার একটা পার্সোনাল লাইফ হ্যাঁ, আছে, কারণ সারাদিন যদি ওনাদেরকেও ব্যস্ত রাখা হয়, আবার জব করতেছি স্টুডেন্টরা 80% এর বেশি, এই যে তোমাদের যে সবাই প্রি তো ফাইনাল, এটা কিন্তু suffer কোনো করে। ইউনিভার্সিটিতে এরকম ফাইনাল প্রি ফাইনালের ব্যাপার নাই। এটা কার মাথা থেকে বের হয়েছে এটা এখন স্যার মানে প্রাইমেশিয়াতে নতুন অদ্ভুত নতুন জিনিস। পদ্ধতি আবিষ্কার হচ্ছে স্যার। স্যার আগের সেমিস্টার গুলাতে, এই হ্যাঁ, সবাই সেমিস্টারে মিলে স্যার পরীক্ষা বয়কট করলে ভালো হয়। পরীক্ষা বয়কট করবা? না, স্যার আর পরীক্ষা কি বয়কট করার, করার দরকার এইভাবে নেই। কি পসিবল? একটা ফাইনালের আগে যদি 3 বার পরীক্ষা হয়। পরীক্ষা বয়কট করলে ভার্সিটি আসলে বয়কট করবে। আচ্ছা, না ভার্সিটি ওভাবে আর যাচ্ছে এটা না। হলো নেগেটিভ চিন্তা না করে স্যার পজিটিভ ভাবে হুম, দেখতে হবে যে আমরা স্যার কিভাবে সলভ করতে বর্তমানের পারি। ভার্সিটির নিয়মটা হচ্ছে আদর করে বাসে তুলে ওই ঠিকভাবে গাড় ধরে নামাই দেয় এইভাবে স্যার। ফ্রাইডে এইভাবে না? এসে ভর্তি করাইয়া হ্যাঁ, স্যার এমন চাপ দিচ্ছে, চাকরিও করতে পারতেছি না ভালো করে, পড়ালেখার দিকেও যাইতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, কিভাবে হবে তাইলে? তাহলে ম্যানেজ করো, ম্যানেজ করো। স্যার এক এটাই মাসের তো মধ্যে ভালো হতো। কিভাবে স্যার 8-10 দিন বা 12 দিন ছুটি নেওয়া পসিবল স্যার? এক থাকে সিটি, সেটা তো তোমাদের মিড, যারা অ্যাসাইনমেন্ট, যারা তারপরে এই 3 বার যে পরীক্ষা। এগুলার সিলেবাস বা ধরো রুটিন করে তাদের তো চিন্তা করা উচিত এই জিনিসগুলো, তাই না? জি স্যার, এটা তো স্যার চিন্তা করা আমাদের উচিত। কিন্তু স্যার এ ব্যাচের নামই হলো স্যার প্রফেশনাল, যে জব করে পড়ালেখা করে স্যার এটা স্যাররাই এভাবে ই ভর্তি করায়, কিন্তু এই লাস্টের দিকে আইসে যদি এইভাবে ঝামেলা করে স্যার, তাহলে তো আসলেই বিপদ। তাহলে তোমরা বলতে পারো যে ডিন আছে, ডিনকে বলতে পারো, এক্সাম কন্ট্রোলার স্যার আছে, এক্সাম কন্ট্রোলার স্যার তো আমাদের ডিপার্টমেন্টের হাফিজ স্যার, হাফিজ স্যারের বলতে পারো এগুলা। তো সবাই মিলে বললে হয়তো একটা কিছু হবে, না বললে তো হবে না। জি স্যার, স্যার আসলে আমাদের 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 ডিপার্টমেন্ট শিক্ষক হয়ে হেড গেছে একটা রাজনৈতিক নেতাদের মতো স্যার, মানে আশা দেয় পরে গিয়ে দেখা গেছে যে কাজের বেলায় নাই স্যার। তাই নাকি? আহ, কি আর করো, স্যার দিয়ে দাও। এখন একটা নতুন একটা নিয়ম হইছে, এখন দেখা যাক কি হয়। স্যার একটা সাবজেক্ট নতুন হইলে একটা তো সমস্যা অনিয়ম হতো না, একটা হয়েছে স্যার। প্রত্যেকটা সাবজেক্টে স্যার 3-4-12-15 এরকম একটা পরীক্ষা দেওয়া লাগবে না আমাদের, সব সাবজেক্ট মিলে 15টা পরীক্ষা দেওয়া লাগবে না এই 10 দিনের ভিতরে। আচ্ছা, তাহলে তোমাদের 22 তারিখ থেকে মনে হয় পরীক্ষা শুরু, তাই না? প্রি ফাইনাল 22 তারিখ থেকে 28 তারিখ, তোমরা কি নোটিশ পাইছো? জি স্যার। হ্যাঁ, 22 তারিখ থেকে 28 তারিখ। তাহলে আমাদের একটা ক্লাস কবে পরে, 27 তারিখে একটা ক্লাস মনে হয় আমাদের আছে। তাহলে পরীক্ষা কিন্তু নিতে বলছে ক্লাস টাইমের সময়, বুঝছো? মানে 27 তারিখে স্যার আমাদের যে ক্লাস ক্লাস, টাইমের সময় নিলে স্যার আমাদের 6টা ক্লাস হয়, ল্যাব দুটো বাদ দিলেও স্যার টানা 4টা এক্সাম, তো টানা 4টা এক্সামে স্যার মানে আমাদের কোনো না কোনোটা তো খারাপ হবেই, এটা তো একদম কনফার্ম, দুইটা ভালো হলে দুইটা মিনিমাম খারাপ হবে। তাহলে সেটা ধরো আমরা আলোচনা করে একটা আলাদা ডেট ঠিক করে নিলাম পরে আর কি। ঠিক আছে, এটা ধরো 27 তারিখটা এখনো দেরি আছে, আজকে 13 তারিখ। ঠিক আছে, ধরো স্যার ওই আমরা আগে ক্লাসের চেষ্টা করবো সময়। এই প্রি টার্ম পরীক্ষা বাদ দেওয়ার জন্য, স্যারদের আগে বলি। জি স্যার। আচ্ছা স্যার দেখো, এটা ক্যান্সেল এটা করতেই একটা হবে। ঝামেলা স্যার, এটা ক্যান্সেল না করলে স্যার আসলে যতই টাইম এটা তো মেনটেন তোমাদেরকে করতে। মানে আগে কখনোই বলে নাই, তাই না? এটা তো একদম রিসেন্টলি আর ডিসিশনটা নিছে একদম হাফিজ নিউ স্যার। স্যার নিউ নিয়ম একাডেমিক করছে স্যার। স্যার একাডেমিক ক্যালেন্ডার এগুলো বুঝতে কিছু পারছি, ছিল না। বুঝতে পারতেছি। স্যার আসলে সিজিপিএ যদি ভ্যালু না থাকে তাহলে তো আমাদের কোনো প্রবলেম হতো না, এখন সিজিপিএ তো ভ্যালু তো থাকেই, প্লাস আমাদের নিজস্ব পার্সোনালি প্রবলেম থাকে, সবকিছু নিয়ে এরকম একটা হঠকারী সিদ্ধান্ত কেন আসে মাথায়, যেটা হচ্ছে স্টুডেন্টদের এবং মানে শিক্ষকদের সবারই প্রবলেম হবে। স্যার আমার মনে হয় যে স্যাররা স্যার হ্যাঁ ইয়ে কোয়ারেন্টাইনে থেকে থেকে স্যার মানে বোর হয়ে গেছে আর কি, যে একটু বোর্ড হয়ে গেছে না? কিন্তু স্যার আমরা তো স্যার বোর না, আমরা তো প্যারায় আছি, প্রচন্ড প্যারায়, আগের চেয়ে বেশি প্যারায়। বুঝতে পারছি। আচ্ছা দেখো, এখন তো সময় আছে, দেখা যাক কি হয়, আলটিমেটলি কি ডিসিশন হয়। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাক। হ্যাঁ, জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের এই শীটটা তো নতুন স্যার, এটা যদি আমাদের আজকের মধ্যে দিতেন। এখনই পাঠাবো। হ্যাঁ, জি স্যার, থ্যাংক তাহলে ইউ স্যার। আশা করি তাহলে আমাদের আর 2টা লেকচার সম্ভবত লাগবে। ঠিক আছে, কমপ্লিমেন্ট এই চ্যাপ্টারটা বাকি আছে শুধু আমাদের।
এখন তোমরা আমাকে বলো, তোমরা আগামী 20 তারিখের আগে কি তোমরা একটা এক্সট্রা ক্লাস করতে পারবা যে কোনো দিন রাতে? 20 তারিখের আগে আমরা তো 19 তারিখে একটা ক্লাস পাবো যদিও। ও 20 তারিখে না 20 তারিখ হচ্ছে আমাদের আরো শুক্রবার থাকবে নরমাল স্যার। ক্লাস, ঠিক আছে? আমি জি স্যার, চাচ্ছিলাম জি যে স্যার। ধরো প্রি ফাইনাল হোক না হোক এর আগে আমি সিলেবাসটা শেষ করে দিতে চাচ্ছি। তারপরে ধরো তোমাদের ওই যে ক্লাস টেস্টের কিছু ব্যাপার আছে তাই না, তোমরা আরো ক্লাস টেস্ট দিতে চাও, তাহলে সেই রকম ক্লাস জি স্যার, টেস্ট ক্লাস টেস্ট তো আমরা দেয়াই পর্যায়ে লাগবে। আরো পরীক্ষা নিতে পারি, ঠিক আছে? মনে করো যে জি স্যার। সিলেবাসটা শেষ করে দিলাম, তারপর আমরা লেকচার ওয়াইজ পরীক্ষা নিয়ে নিব, শুধু তোমাদের পড়া হয়ে স্যার যাবে। একটা কাজ করতে পারি স্যার, আমরা এই উইকে একটা সিটি যদি দিয়ে ফেলি, যদি প্রি টেস্ট হয়েও থাকে মানে প্রি এক্সাম ফাইনাল হয়েও থাকে, তাহলে তার একটা প্র্যাকটিস হয়ে যাবে আমাদের। আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে দেখো আগে সিলেবাসটা শেষ করে দিতে, ঠিক আছে? সিলেবাসটা শেষ স্যার করে অত দিলে ধরো পুরো সিলেবাসের উপরে স্যার আপনি যদি না না আবার না এক্সাম পুরো নেন, সিলেবাসের উপরে তো আপনি তোমাদেরকে ধরো পরীক্ষা হবে না, মানে ফাইনাল হবে। এখন প্রি ফাইনালের সিলেবাস কতটুকু সেটা আমি কিন্তু মানে এটা নিয়ে কোনো ডিসিশন এখনো হয় নাই, নোটিশে আসে নাই প্রি ফাইনালের সিলেবাস কতটুকু। স্যার এখন ফাইনালে সিলেবাসটা কি যদি শেষ আমাদের করে দেই মিডের আগের শীটগুলা থাকবে স্যার কোথায় ফাইনালে? মিডের অবশ্যই থাকবে না, ফাইনাল কিসের উপর হয়? টোটাল কোর্সের উপর। ফাইনাল তো শুধু ফাইনাল কি শুধুমাত্র যেটার উপর স্যার করতে ফাইনালের হয় আগে যা সেটার উপর? পড়ানো হয়েছিল সেটার উপরেই তো হয়। পর থেকে স্যার যেটা মিডের শুরু পরের থেকে আমাদের ফাইনাল স্যার। তাই নাকি? কে বলছে এটা? স্যার ফাইনালের জন্য তো আলাদা সিলেবাস প্রত্যেকটা টিচার থাকে। হচ্ছে কি আলাদা ভাবেই না, ম্যাক্সিমাম টিচার হচ্ছে কি আমাদের মিডের পরে যেগুলো নতুন পড়ায় ওগুলাই নেয়। তাই নাকি? ম্যাক্সিমাম? আর অন্যরা কয়েকজন আছে যারা পুরাটাই না, এরকম আছে না? না না স্যার এরকম পুরা খুবই কম নেয় না, স্যার। এটা স্যার এখন পর্যন্ত পাই নাই স্যার। তাই নাকি? স্যার এটা তো পুরা নতুন নেয়নি নিয়ম হয়তো শিখলাম তোমাদের কাছ স্যার। থেকে। না স্যার স্যার একবারই নেয়নি, হয়েছিল কিন্তু স্যার, স্যার শুধুমাত্র এই একটা কিশোর চ্যাপ্টার যোগ করে দিছিল। এই এছাড়া কিশোর স্যার আমি বলি সবসময় একটু, স্যার মিডের পরেরটা মিডেই মানে ফাইনালে নিচ্ছে। আচ্ছা, এটা স্যার আমি অন্য পুরা টিচারদের সাথে কথা বলে আমি এটা মানে জেনে নিব। অনেক স্যার ঠিক দেখা আছে? যায় যে স্যার অনেক স্যার দেখা যায় যদি ফাইনালের আগে চ্যাপ্টার কম হয়ে যায়, মানে মিডের আগে কম মিডের পরে কম পড়ানো হয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় যে দুই একটা চ্যাপ্টার আর কি মিডের আগ থেকে আর কি টান দিয়ে আর কি না এইরকম তো পড়ে হওয়ার এরকম। কথা না, এটা নরমালি এটা আমরা পরীক্ষা দিয়ে আসছি না, ফাইনাল সবসময় স্যার টোটাল সিলেবাসের উপরে হবে। স্যার এটা অফিসিয়াল ভাবে হয় না স্যার, এটা আমাদের অফিসিয়াল? নিয়ে দেওয়া হয়। তাই নাকি? আচ্ছা, এটা আমি অন্য জি স্যার। আমাদের ফ্যাকাল্টিদের সাথে কথা বলে আমি এটা জেনে জি নিব স্যার, যে ওনারা কিভাবে আমরা নেন। বললে তো স্যার হবে না, তো স্যার আপনি সেটাই। অবশ্যই এটা স্যার তাহলে ঠিক স্যার আছে। বেঁচে থাকতে থাকতে এই উইকে আমরা একটা সিটি দিয়ে ফেলি স্যার। কারণ স্যার আপনি সিটি যতই দিবা পড়াবেন নাকি ততই ক্লাস আমাদের করবা, এটা সিলেবাস এটা বাড়তে ডিসিশন থাকবে। নাও। সিটি দিবা নাকি ক্লাস করবা? স্যার কোর্স কমপ্লিট করে নি স্যার, এরপরে তো হুট করে যদি প্রি ফাইনাল হয় স্যার, তখন আমাদের না থাকবে সময়, আমরা না সিলেবাস কমপ্লিট করতে পারবো না স্যার, আমাদের কোনো অ্যারেঞ্জমেন্ট হবে স্যার। আমার মনে হয় এখন স্যার বাকিরা যা তোমরা বলে ডিসিশন নাও যে ক্লাস করবা স্যার, নাকি। স্যার শিবলি আপনাকে জানাই দিবে। হ্যাঁ, সেটা তাহলে আমাকে আজকে কালকের ভেতরে জানাই দিও, ঠিক আছে? একটা শিবলি একটা মেইল করে দিও আমাকে যে তোমরা ক্লাস করবা নাকি একটা ক্লাস টেস্ট দিবা, আর ক্লাসে দিলে সেটা কবে দিবা, মানে যেটাই হোক আমাকে একটা ডেট দিবা আর কি। আমি নিজে চাচ্ছিলাম যেটা সেটা হচ্ছে ধরো আগামী শুক্রবারে আমাদের যেন সিলেবাসটা শেষ হয়ে যায়, ঠিক আছে? কমপ্লিমেন্ট এই চ্যাপ্টারটা আছে শুধু, এটা এটা যদি শেষ করে দিতে পারি 2টা লেকচারে আশা করি শেষ করে দিতে পারবো। আর ধরো প্রি ফাইনালের পরে কত, প্রি ফাইনাল ধরো 28 তারিখে যদি শেষ হয়, তোমাদের ফাইনাল কবে? 14 তারিখ থেকে, তাই না? এর মাঝখানে যদি আমরা কোনো ক্লাস পাই তাহলে আমরা সেখানে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম, একটু রিভিউ করলাম। জি স্যার, আর সিটি তো স্যার এক একটা টপিকস এর উপর ডিপেন্ড করে স্যার, আমরা একটা ফ্রি টাইমে স্যার গুগল ফর্মে যেহেতু সিটি দিব ফ্রি টাইমে দিয়ে দিতে পারবা, অন্য ক্লাসের শিডিউলের বাইরে অন্য যে কোনো শিডিউলে আমরা ধরো আধা ঘন্টা 1 ঘন্টার একটা ছোট্ট পরীক্ষা নিয়ে নিব, ঠিক আছে? জি তাহলে এই স্যার, আমরা ডিসিশনটা আমাকে জানাও তোমরা। শিবলি আপনাকে জানিয়ে দেবে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকো। আজকের ক্লাস তাহলে শেষ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।